করছি, অনেকেই টিকছে বলে না, ছেলেমেয়েরা চালাক আছে বলে না, ঠিক আছে। আমার মনে হয় অনলাইন কোচিং এ আমাদের চেয়ে বেশি টিকে নেই, টিকছে কারো? হ্যাঁ, আমাদের চেয়ে বেশি সফলতা কেউ দেখাতে পারছে? না দাদা। কেউ মনে হয় পারে নাই, কিন্তু একজন ব্যক্তি আছে যিনি আমার চাইতে বেশি সফলতা দেখাতে পারছেন। তিনি হচ্ছেন কে? তিনি হলেন চিটাগাং এর মিঠু ভাই। মিঠু ভাই হচ্ছে আমাদেরও গুরু, ঠিক আছে, তিনি হ্যাঁ অনেক হ্যাঁ পুরাতন। দাদা, ওনার থেকে 50 জন টিকছে, 50 জন। আমি যেটা সত্যি সেটা সত্যি বলবো, মিথ্যে বলবো না। উনি হচ্ছেন কি আমাদেরও গুরু, ঠিক আছে, মিঠু ভাই। ওকে। বস উনি। আপনারা যারা চিটাগাং এর বাইরে তারা ওনাকে কেউ চিনেন না, ঠিক আছে, ওনাকে আবার আমরা চিনি, ঠিক আছে, কারণ ওনার কাছে আমরা পড়ছি। আমি যখন আইবির জন্য পড়ানো শুরু করলাম তখন এই উনি মিঠু ভাই কোথায় ছিল আমার মোটিভেশন। আমি এখন ওনাকে সামনে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করি, ঠিক আছে। উনি আমাকে বলছিল যে, তখন আমার খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, উনি বললো যে সুমন, উনি তুই করে বলে সবাইকে যে তোর তো প্রিপারেশন ভালোই আছে, তো একটা কাজ কর, তুই এই আইবি এর জন্য পড়ানো শুরু কর, তুই ভালো করবি দেখিস। আমি তোরে কইলাম, তা আমি কই যে ভাই আপনি এটা কি কর, আমি পড়ামু? পরে কই, হ্যাঁ তুই পড়া। আমি বললাম, আচ্ছা এবার পড়াম, ঠিক আছে। তো তখন আমি হইলো ভাইয়ের পরামর্শে এই আইবি এর জন্য পড়ানো শুরু করলাম। তখন উনি আমার কাছে প্রচুর স্টুডেন্ট পাঠাতেন, প্রচুর স্টুডেন্ট, ঠিক আছে। তো ভালো হয়েছে। আমার কাছে যে মিঠু ভাই পাঠাইছে, মিঠু ভাই আমার গুরু। মিঠু ভাই পাঠাইবে ওকে? কয় না, আমার বয়স হচ্ছে, ভাই আপনার কাছে পাঠাইছি। আচ্ছা তাহলে পড়েন, সমস্যা নাই। তো মিঠু ভাই ছিলেন আমাদের তৎকালীন সময় চিটং থেকে জিমেটে একটা ভালো স্কুল, ঠিক আছে। তো ভাইয়ের প্ল্যান ছিল বিদেশ যাওয়ার, পরে ভাই যেতে পারে নাই। তো ভাই হলো আমাদের গুরুদেব, ঠিক আছে। মিঠু ভাইয়ের কোচিং এর নাম কি? আব্দুল্লাহ নোমান জিজ্ঞেস করেছেন। ওনার কোচিং এর নাম হলো ইনস এন্ড আউটস, ঠিক আছে। তো আমি হ্যাঁ, যেটা উনি সত্যি বলি, অনেকে আবার দেখা যায় আমাদের কাছ থেকে পড়ে গিয়ে এখন পড়ায়, কিন্তু কেউ স্বীকার করে না, বুঝছেন। এটা কিন্তু আমি জানি, তারপরে আমরা কখনো এগুলো নিয়ে করি না, কিন্তু আমাদের দাদা, গুরুজি আমরা সম্মান করি। কোথায় পড়ায়? কি বললেন? ওকে, তাহলে দাদা তো হ্যাঁ বল। সিনিয়র, হ্যাঁ, ফেরদৌস স্যারেরও সিনিয়র। ওরে বাবা, ফেরদৌস স্যারও হ্যাঁ ছাত্র, এটা জানেন আপনি? ওকে, আমরা সবাই ওনার স্টুডেন্ট। উনি হলো অনেক পুরাতন, ওনার বয়স মনে হয় কত, 50 হয়ে গেছে। ফেরদৌস স্যারের বয়স কত, 41। আমার বয়স কত, 36 35। আমার 35 পার হয়েছে, তো চলেছে, ঠিক আছে। তো উনি আমাদেরও অনেক সিনিয়র। চিটাগং ইউনিভার্সিটির ইকোনমিক্স এর প্রোডাক্ট, ঠিক আছে, অন্যরকম প্রোডাক্ট এগুলো ভাই। তো উনি তখন আমার বললো যে না, তোর পড়ানোর হাত ভালো হইব, আমি দেখছি, তো তুই পড়ানো শুরু কর। তখন আমি ওনার আশীর্বাদ নিয়ে পড়ানো শুরু করলাম। হ্যাঁ, তো মিঠু ভাই হচ্ছেন আমাদের সবার পুরাতন বস, ঠিক আছে। ওকে, তো মন দিয়ে পড়বেন। তো ভাইয়ের স্টুডেন্ট প্রচুর, ঠিক আছে। তো যেটা এখন হয় যে অনলাইনে খুব মানে মারামারি কাটাকাটি একটা চলতেই থাকে, আমি দেখেছি, ঠিক আছে। তো এই জায়গাটায় এসে আমরা স্টুডেন্টকে বলি যে ভাই, মারামারি কাটাকাটি করার কিছুই নাই, ঠিক আছে। আমরা সবাই পড়াচ্ছি, আপনারা পড়বেন, পড়তে পড়তে আপনারা শিখবেন, জানবেন, বুঝবেন। মারামারি করার কি আছে, তাই না? ঠিক আছে। তো সবসময় শিক্ষকের প্রতি সম্মান রাখবেন। যাই হোক, আমরা আসলে পড়া বাদ দিয়ে অন্য কথা বলতেছি। তো দেখেন, দ্য ডিসকাশন উই আর গোয়িং টু ডিসকাস টুডে, ও কোথায়? সাবধানে যাও, ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। হ্যাঁ, যাও যাও যাও। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেসিক্যালি কি জানেন, হাউ টু ইউজ অ্যাডভান্স ওয়ার্ড হোয়েন ইউ আর রাইটিং, ঠিক আছে। এই জিনিস আজকে আমরা দেখবো, একটা র্যান্ডম ক্লাস, এই ক্লাসটা সচরাচর কেউ পায় না। আজকে আপনাকে যা দেখাবো তা সারাটা জীবন আপনার কাজে লাগবে, আজকে ক্লাসে প্রতিটা সেকেন্ড আপনার কাজে লাগবে, ঠিক আছে। ওকে, যেমন ধরেন, আমরা অনেক সময় বলি না যে যে কিরকম বলি, আমরা অনেক সময় বলি না যে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এই পদক্ষেপ ইংলিশটা কি বলেন তো? স্টেপস। স্টেপ। মেজার। Initiative, আপনারা বলেন যে ভাই, গভর্নমেন্ট শুড
আমি রেকর্ডিং অন করে রাখছি না? জি স্যার। তো আমরা জি বলি যে দাদা, অন গভর্নমেন্ট আছে। টেক সাম নেসেসারি স্টেপস, ঠিক আছে? দেখেন, ওয়ার্ডকে বিউটিফাই করার জন্য বা ওয়ার্ডের গ্র্যাভিটি বাড়ানোর জন্য আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে গিয়ে কি, সেটাকে আরো অ্যাডভান্স লেভেলে নেই। যেমন ধরেন স্টেপস না বলে আমরা অনেক সময় কি বলতেছি, আমরা বলতেছি নেসেসারি স্টেপস। এই যে কথাটা বললাম, এটা আরেকটু জিনিসটাকে কি করে, সিরিয়াস করে, ঠিক আছে? নেসেসারি স্টেপস, ওকে, এটা বলি। আবার চাইলে আপনি স্টেপসও বলতে পারেন, সেটাও কোনো ইস্যুস না। এখন দেখেন, আপনি যখন যে গভর্নমেন্ট শুড টেক সাম নেসেসারি স্টেপস টু কন্ট্রোল দ্য প্রবলেম, এই জায়গাটাতে এসে যখন আপনি ধুম করে কি লিখবেন জানেন? পদক্ষেপ বোঝাতে স্টার্ন মেজার্স। খুবই সুন্দর একটা ওয়ার্ড ফ্রেজ, স্টার্ন মেজার্স। দেখেন তো কত সুন্দর লাগছে না শুনতে জিনিসটা, এখন বলেন তো একটু, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক জি আছে। স্যার। হ্যালো। জি দাদা। জি জি ঠিক স্যার। আছে। তো এই যে জিনিসটা আপনি ইউজ করলেন, এটাই হলো সৌন্দর্য। তো রাদার দেন সেইং নেসেসারি স্টেপস অর শুধু স্টেপস, আপনি কি বলবেন? স্টার্ন মেজার্স। একজন একটা ওয়ার্ড দিয়েছেন ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ ওয়ার্ডটা সুন্দর, কিন্তু স্টার্ন ইনিশিয়েটিভস এই ওয়ার্ডটা যায় না। পত্রিকাতে ইউজ করা হয় স্টার্ন মেজার্স। তো আমরা এই জিনিস শিখে রাখবো যে গভর্নমেন্ট শুড টেক সাম নেসেসারি স্টেপস না বলে আমরা কি বলবো, গভর্নমেন্ট শুড টেক সাম স্টার্ন মেজার্স, ঠিক আছে? তারপর যেমন ধরে আমরা পার্ট টাইম বলি একটা ওয়ার্ড যে কন্ট্রোল। হ্যাঁ দেখেন, এটা কন্ট্রোল, এটা কমন একটা ওয়ার্ড, এটা আমাদের যে কোনো লেখাতেই এটা কিন্তু আমাদের আসেই। মানে দিস আর দ্য ওয়ার্ড যেগুলো কি হয় খুব ফ্রিকুয়েন্টলি আমাদের সামনে কি হয়, আসে। উই ফ্রিকুয়েন্টলি কাম অ্যাক্রস দিস ওয়ার্ড। এই যে কন্ট্রোল করা, এই কন্ট্রোল করাটাকে আমরা কি বলতে পারি বলেন তো? রেস্টুরেন্ট। আপনি বলছেন রেস্ট্রেইন। রেস্ট্রেইন মানে কি? মানে হলো কোনো বিরত কিছু। থাকা। এই কন্ট্রোল করার আরেকটা ওয়ার্ড আছে, সেটা কি? সেটা হলো টেইম করা। খাঁটি বাংলায় টেইম মানে হলো আপনার বেসিক্যালি কি বোঝায় বলেন তো? প্রশমিত। গৃহপালিত। গৃহ। লালন বশ পালন করা। করা টেম মানে টেম মানে বশ করা। বশ করা। টেইম মানে হলো বশ করা। এখন এই যে বশ করা, এটা হচ্ছে গিয়ে কি আক্ষরিক মিনিং। তো যখন আমরা যে বলি যে হ্যাভ টু টেম দ্য প্রবলেম, তো এই ওইখানে টেমটা কি বোঝা জানেন? কোনো কিছুকে লাগাম টেনে ধরা। টেম মানে কি? লাগাম টেনে ধরা। রেনও ইউজ লাগাম, করতে পারি না দাদা? লাগাম টেনে ধরা, ঠিক আছে? এটা আরো একটা একটা পোষ মানে আছে না মানানোর দাদা, দিক রেইন। থেকে ওই ক্ষেত্রে আপনি এভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে? আর আরেকটা ওঠাতে পারে কি, রেইন। এই যে এক ভাই বলছেন, এই রেইনের একদম আক্ষরিক মিনিং কি? রেইনের একদম লাগাম আক্ষরিক টেনে ধরা। হচ্ছে আপনার, যে আমরা যে বলি না যে ঘোড়ার মুখের লাগাম, এই লাগাম হচ্ছে রেইন, ঠিক আছে? ওকে। এখন আপনি যখন লাগাম টেনে ধরার কথা বলতেছেন, টু টেম দ্য প্রবলেম অর টু রেইন দ্য প্রবলেম হোয়াট এভার, তাহলে প্রবলেম যখন লাগামহীন হয়ে যায় তখন কি হয়? তখন আমরা সাধারণত কি লিখি, যে আনকন্ট্রোলড প্রবলেম, ঠিক আছে? আমরা এরকম লিখি না বলেন তো? হ্যালো। জি দাদা। দাদা। আনকন্ট্রোলড প্রবলেমকে আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন খুব সুন্দর একটা ওয়ার্ড, পত্রিকাতে প্রচুর ইউজ করা হয়, আনব্রাইডালড প্রবলেম, ঠিক আছে? আনব্রাইডালড। বা আপনি যেমন বলছেন যে এই যে রেস্ট্রেইন করা, তাহলে আনরেস্ট্রেইনড প্রবলেম বলতে পারেন। আবার একইভাবে আপনি কি বলতে পারেন, আনকনস্ট্রেইনড প্রবলেমও বলতে পারেন, ঠিক আছে? হয়ে গেল। সো উই হ্যাভ ফাউন্ড সেভারাল ওয়ার্ড। তো প্রত্যেকবার যদি আপনি আনব্রাইডাল আনব্রাইডাল লিখেন, তাহলে কিন্তু অডিয়েন্স বুঝতে পারবে যে আচ্ছা, হে মনে হয় জিনিসটারে কপি করছে, একই জিনিস একটা ওয়ার্ডই পারে আর কিছু পারে না। সো টিচারকে বুঝাতে হবে আমি কিন্তু পারি, আমি কিন্তু কম পাই, আপনার সামনে আসি নাই, আমি পারি, ঠিক আছে? এই জিনিসটা বুঝাবেন। এবং আনব্রাইডালড এটা কিন্তু খুবই পত্র পত্রিকায় মানে হর হামেশাই দেখবেন যে আমরা কি করি, ঠিক আছে?
পেরেছেন? হ্যালো, দাদা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যালো, জি দাদা শুনতে পাচ্ছি। আরে মরার নেটওয়ার্ক রে, নেটওয়ার্কের যন্ত্রণায় বিরক্তি করলাম। হ্যাঁ, ঠিক আছে আবার। শোনা যাচ্ছে দাদা? দাদা আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, আমরা তো শুনতে পাচ্ছি দাদা, আপনি শুনতে পাচ্ছেন? ওকে, শুনতে পাচ্ছি। এরকম আরো একটা জিনিস শিখিয়ে দেই, আমরা যখন হ্যাঁ দাদা শুনতে শোনা যাচ্ছে না। লার্জ, এই ওয়ার্ডটাও দেখবে। দাদা কথা আটকে যাচ্ছে। দাদা এখন শোনা যাচ্ছে না। দাদা আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে। প্রত্যেকটা দিন নেটওয়ার্ক ঝামেলা করে, একটু দাঁড়ান তো আসতেছি। আমাকে শুনতে পারছেন? জি দাদা জি এখন দাদা। শোনা যাচ্ছে। ওকে, আমি আর একটা আইডি দিয়ে ঢুকছি। সবাই ক্লিয়ার? জি দাদা শুনতে পাচ্ছি। জি দাদা ক্লিয়ার। তো দেখেন, এই যে লুম লার্জ একটা ওয়ার্ড আমরা লিখে রাখছি, ঠিক আছে? এই লুম লার্জ ওয়ার্ডটার সাথে আপনি যখন বলেন না যে কোনো প্রবলেম খুব র্যাপিডলি বাড়তেছে বা গ্রো হইতেছে, তখন আপনি লুম লার্জ ওয়ার্ড ইউজ করবেন। আপনি কখনো বলবেন না যে ভাই দ্য প্রবলেম ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট, আপনি বলবেন যে প্রবলেম ইজ লুমিং লার্জ। কি বললাম, বুঝতে পেরেছেন? বুঝতে জি পারছি দাদা দাদা। বুঝতে পারছি। এটা একটা প্রোপোগেট কি সুন্দর হয়? একটা ওয়ার্ড। হ্যাঁ,
প্রোপোগেট এটা কি হয়? মানে হতে পারে, দ্রুত কিন্তু এখানে এটা সুন্দর লাগতেছে না শুনতে, ঠিক আছে? বুঝছি। তাহলে আমরা একটা ওয়ার্ড শিখলাম কি, লুম লার্জ করা, ঠিক আছে? ওকে। লুম লার্জ মানে কি বৃদ্ধি পাওয়া, মানে ব্যাপক কোনো হারে। কিছুকে কোনো কিছুকে কোনো কিছু গ্রো করা, ঠিক আছে? কোনো কিছু মানে কোনো, টু বি ঠিক স্পেসিফিক, ঠিক এটা একটা কোনো একটা প্রবলেম গ্রো করা, ঠিক আছে? কোনো একটা প্রবলেম, এটা কিন্তু সাধারণত কোনো ভালো শব্দ বোঝানোর জন্য ইউজ করা হয় না, ঠিক আছে? বুঝতে পারলাম? জি দাদা। আচ্ছা, এখন দেখেন আমরা আরো একটা ওয়ার্ড ইউজ করি, ঠিক আছে? শুনেন, আপনারা আপাতত এখানে চ্যাট বক্সে অপশন দেওয়াটা অফ রাখেন, ঠিক আছে? কারণ আমি পত্রিকা পড়ি তো ভাই, ঠিক আছে? আপনি ভালো পারতে পারেন, সেটা আমি রেসপেক্ট করি, কিন্তু এটা হতে পারে কিনা, ওইটা হতে পারে কিনা, এই এলাকাগুলো একটু বন্ধ রাখেন। হ্যাঁ, আমি যেগুলো দিচ্ছি ওগুলো নেন, নিবেন নাকি আপনাদের যেগুলো আমি নিব বলেন, আমাকে বলেন। না, আপনি দেন অবশ্যই দাদা। দাদা। তাহলে চ্যাট বক্সে পাকনামি করা বন্ধ করেন, চুপ থাকেন। আমার কথা খারাপ লাগতে পারে, বাট বাস্তবতা, ঠিক আছে? ওকে। এই আপনি যে যে অপশনগুলো দিচ্ছেন, এই অপশনগুলো আমি জানি, কিন্তু আমি দিব না। কেন দিব না জানেন? কারণ দীর্ঘদিন পত্রিকা পড়তে পড়তে আমরা দেখেছি যে কোন ওয়ার্ডটা কোথায় ইউজ করা হয়। কি বলেছি, বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ দাদা। হ্যাঁ, সো কাইন্ডলি পড়েন, ঠিক আছে? আপনি যেটা পারেন সেটা এখানে আমাকে হেল্প করতে পারেন, আমার হেল্প লাগলে আমি হেল্প চাইবো। আমার যদি মনে হয় যে আই নিড ইউর হেল্প, আই উইল টেল ইউ যে ভাই আমার একটু হেল্প করেন, আই নিড ইউর হেল্প, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওকে, গেল। তো প্রবলেম গ্রো করার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, এই লুম লার্জ কথাটাকে ইউজ করব, ঠিক আছে? এটা আনকমন একটা জিনিস, ঠিক আছে? ওকে। এবার যেমন ধরেন, আমরা যেমন ধরেন সে বলি না যে কোনো কিছুর সমর্থক, এই যে কোনো কিছুর সমর্থক, এই সমর্থক ইংলিশ কি বলেন? সাপোর্ট সাপোর্ট। হ্যাঁ, অ্যাডারেন্ট হতে, অ্যাডারেন্ট। আচ্ছা। আপনি যখন কোনো কিছু লিখবেন, ঠিক আছে, এই সাপোর্টার ওয়ার্ডের সমর্থক হিসেবে কখনোই অ্যাডহেরেন্ট ওয়ার্ডটা লিখবেন না, ঠিক আছে? এই ওয়ার্ডটা সাধারণত আমরা বুঝাই যে কিছুটা বিগৌটি টাইপের, বা ইউ ক্যান সে গোরামি টাইপের, ঠিক আছে? এই ধরনের বোঝায় অ্যাডহেরেন্ট, কোনো কিছুর প্রতি একটু ফার্ম বিলিভ থাকলে বলি। তো আপনি কখনোই এই অ্যাডহেরেন্ট ওয়ার্ডটা লিখবেন না। আপনি কি লিখবেন? আপনি লিখবেন হচ্ছে অ্যাডভোকেটস। কি বলেছি বলেন তো একটু? অ্যাডভোকেট। অ্যাডভোকেটস। আপনি লিখবেন অ্যাডভোকেট অ্যাডভোকেট। করা, কোনো প্রবলেমকে কি করা, অ্যাডভোকেট করা, ঠিক আছে? কি করা বলেছি বলেন তো একটু? কোনো স্ক্রিনটা চলে প্রবলেমকে গেছে দাদা। অ্যাডভোকেট। হ্যাঁ, স্ক্রিন অ্যাডভোকেট ঠিক করা। করে দিচ্ছি, সমস্যা নেই। কোনো কিছুকে অ্যাডভোকেট করা, তাহলে এই অ্যাডভোকেট ওয়ার্ডটা ইউজ করবেন, সাপোর্টার্স ইউজ না করে। আর একটা ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন এখানে, সেটা কি? সেটা হলো প্রোপোনেন্ট। প্রোপোনেন্ট মানে কি? প্রোপোনেন্ট মানেও কিন্তু সাপোর্টার। কোনো কিছুর সাপোর্ট পারি, ঠিক আছে? আমরা অবশ্যই বলি না যে এই তত্ত্বের সমর্থকরা এরকম বলে, আমরা কিন্তু লেখালেখি ক্ষেত্রে ইউজ করি, তখন আমরা বলি যে কি বলি, যে দা অ্যাডভোকেটস অফ দিস বিলিফ। এই যে একটা জিনিস বলি, বিলিফ, বিশ্বাস। এই বিশ্বাস শব্দের একটা সুন্দর সমার্থক শব্দ বলেন রাইটিং এ। এটা কিন্তু আমাদের রাইটিং এ বারবার বলতেই হয় যে আই সাপোর্ট বা আই অ্যাডভোকেট দিস ভিউ। হ্যাঁ, এই যে বিলিভ বা মনে করেন যে ভিউ, সুন্দর দুটো ওয়ার্ড। এই সুন্দর দুটো ওয়ার্ডের এগেনস্টে আর একটা সুন্দর ওয়ার্ড বলেন দেখি কেউ পারলে। লয়ালিস্ট। কি? লয়ালিস্ট। না, রয়্যালিস্ট না। হরাইজন। এখানে একটা সুন্দর দাদা আমার ওয়ার্ড কথা হচ্ছে আসতেছে না। নোশন। নোশন মানে ধ্যান ধারণা, যে নোশন মানে ধ্যান ধারণা, ঠিক আছে? তো আপনি কখন লিখবেন না, আম, কি লিখবেন না যে অলদো আই সাপোর্ট দিস ভিউ,
হ্যাঁ, ঠিক আছে, কমা দিয়ে বলবেন কি আই থিঙ্ক ইট হ্যাজ, দেখেন ইট হ্যাজ সেভারেল প্রবলেমস, মনে করেন আমি এই কথাটাই লিখলাম, অলদো আই সাপোর্ট দিস ভিউ, আই থিঙ্ক ইট হ্যাজ সেভারাল প্রবলেম। এবার দেখি আপনাকে কত লিখতে পারেন, এই ছোট্ট স্টেটমেন্টটাকে আপনি কতটা সুন্দর করে প্রকাশ করতে পারেন। এবার আপনি কমেন্ট বক্সে লিখেন, দেখি, দ্রুত লিখেন, লিখেন, দ্রুত লিখেন, দ্রুত দেখবো। তো পার্থ কি লিখেছেন, অলদো আই অ্যাডভোকেট দিস ভিউ আই বাট, আচ্ছা আপনি তো মনে হয় পুরাতন ছাত্র, আপনি বাটটাকে অ্যাড করলেন কোন হিসেবে বলেন তো? অলদো দিয়ে যুক্ত করলে পরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কি বাট আসে? বাট থাকলে তো আগেও যেই ক্লজ আসবে পরেও সেই ক্লজ আসবে, তাই না? কারণ অলদো নিজেই বাটের কাজটা করে দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদা। তা ভুল করছেন না। তো এই দেখেন আপনারা লিখতেছেন অলদো ডেসপাইট আই প্রপোনেন্ট, এইগুলো মুখে দিবে, the although promotion is intensifying several problem, ঠিক আছে? ওই যে মুখে দিছে কি জিনিস, দেখো মুখে দিছে মনে হয়, এমন জিনিস দেও কেন যেটা মুখে দিতে পারে এবং টেনশন ক্রিয়েট করতে পারে? ছেঁড়া কিছু ছিল, দেখি তো কি এটা, কি দেখি দেখি, এটা খুলতে পারছিল মনে হয়। এই জিনিসগুলো দাও কেন তোমরা, বলো তো একটু আমাকে, তোমরা হলো টেনশন কজিং এজেন্ট, ঠিক আছে? মানে মানুষ টেনশন খাওয়া লাগে, পছন্দ করো। তো আমরা কি লিখতে পারি দেখি তো, আমরা আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি এরকম যে হোয়াইল আই, যখন আমি কি করি, হোয়াইল আই অ্যাডভোকেট দিস নোশন, এখানে হোয়াইলটা কিন্তু যদিও বোঝাচ্ছে, হোয়াইল আই অ্যাডভোকেট দিস নোশন আই আই বিলিভ ইট হ্যাজ কি সেভারাল প্রবলেমস, ঠিক আছে? আপনি কি বলতে পারেন, আপনি বলতে পারেন যে ইট হ্যাজ সেভারাল অ্যাপারেন্ট ড্রব্যাকস। দেখেন ওই উপরের কথাটাকেই আপনি কত সুন্দরভাবে প্রকাশ করছেন। তো এই যে প্রবলেম ওয়ার্ডটা লিখলেন, আপনি যখন লিখতে যাবেন তখন দেখবেন এই প্রবলেম ওয়ার্ডটা বেশ কিছু ওয়ার্ডের দিয়ে সাবস্টিটিউট করতে হয়। এর মধ্যে একটা হলো ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে কি ডিসঅ্যাডভান্টেজ, আর একটা কি সেটব্যাক, মানে সেটব্যাক মানে তো প্রবলেম বা আপনারা জানেন। আর একটা কি, আর একটা হতে পারে ড্রব্যাকস, ড্রব্যাক, আর একটা কি লিমিটেশন। এই যে ওয়ার্ডগুলো বললাম, এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবেন, কারণ পত্র পত্রিকাতে দেখবেন যে হর হামেশাই এই ওয়ার্ডগুলোকে ইউজ করা হয়, ঠিক আছে? তো প্রবলেম ওয়ার্ডটাকে আমরা কি করব না, আর এখানে ইউজ করব না। প্রবলেম ওয়ার্ডটা আমাদের কাছে অনেক ইনসিগনিফিকেন্ট একটা ওয়ার্ড এই মুহূর্তে। শুনতে পারছেন সবাই?
জি দাদা। জি দাদা। ওকে, এই প্রবলেম ওয়ার্ডের সাথে আমরা আরেকটা ওয়ার্ড প্রায় টাইমই মানে ইউজ করি, অবশ্যই এই ওয়ার্ডটা এক্ষেত্রে পুরোপুরি যায় না, ঠিক আছে? সেটা হচ্ছে ইমব্রোগ্লিও। এই ওয়ার্ডটা নোট করে রাখেন। এটা সাধারণত কোনো ঝগড়া, চিটিং, ভুল বুঝাবুঝি এরকম ক্ষেত্রে আমরা সাধারণত ইউজ করে থাকি। ওয়ার্ডটা নোট রাখেন, কাজে লাগবে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা, ঠিক আছে, বা কোনো কিছু দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এই যে বৃদ্ধি, ইনক্রিজ, এই ইনক্রিজ ওয়ার্ডটা খুব কমন। এই ইনক্রিজ বা রাইজ, ঠিক আছে, এই ওয়ার্ডটা খুবই কমন। এই রাইজ ছাড়াও আরো বেশ কিছু ওয়ার্ড ইউজ করতে পারেন, যেমন লুমিং লার্জটাকে ইউজ করতে কিন্তু ইন সেন্স, ঠিক আছে? তারপর কি হতে পারে, যেমন ধরেন দ্রব্যমূল্যের দাম বাড়তে, স্পাইরাল করা, মানে বাড়তেছে, দ্রব্যমূল্যের দাম ইউজ করা হয়, দেখবেন স্পাইরালিং প্রাইসেস, ঠিক আছে? বাবার তারপর সময় কি হতে পারে, এলেভেট করতেছে। এলেভেট মানেও কিন্তু উপরের দিকে যাও, এলেভেট মানেও কিন্তু কি, এলেভেট মানে কি বেড়ে বৃদ্ধি পাওয়া। যাওয়া, বৃদ্ধি পাওয়া। প্রসারিত আবার করা। মনে করেন এখন এই এলেভেট, এখন মনে করেন বলতেছেন যে শুনুন ভাই সমস্যাটা বাড়তেছে, এখন দ্য প্রবলেম ইজ এলিভেটিং, এটাকে বলে না, প্রবলেমটা স্পাইরাল করে, প্রবলেমটা রাইজ করে। আবার ধরেন যে ধরেন এই যে জিওপলিটিক্যাল যে সমস্যা, সেখানে একটা ওয়ার্ড ইউজ করা হয় কেমন জানেন, এসকেলেট করা। জিওপলিটিক্যাল ক্রাইসিস বিটুইন ইউএস এন্ড চায়না এসকেলেটিং, ঠিক আছে? ওকে, আবার ধরেন দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পাইছে, স্কাই রকেটিং করা। স্কাই রকেট আমরা প্রায় টাইমে দেখি পত্রিকাতে পড়ি যে দ্য প্রাইসেস অফ রেগুলার কমোডিটিস আর স্কাই রকেটিং। স্কাই রকেট মানে কি, বৃদ্ধি পাওয়া। তো অনেক ওয়ার্ডই আছে এই দেখো, কিন্তু আমরা এই রাইজ, স্পাইরাল, এলিভেট, স্কেলেট, স্কাই রকেট এই ওয়ার্ড গুলো পত্র পত্রিকা হর হামেশাই দেখি। এখন আপনি যদি আরো কিছু বিষয় মনে করেন যে, মনে করেন আপনি বললেন যে দেশে এই মতামতটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রলিফারেট ওয়ার্ডটা ইউজ করতে পারেন। আবার যদি এমন হয় যে কোনো খারাপ কিছু একদম ধুমায়া বাড়তেছে, সেক্ষেত্রে আপনি মাশরুম ওয়ার্ডটা ইউজ করতে পারেন। মাশরুম যখন ভার্ব হিসেবে ইউজ করা হয় তখন অতি দ্রুত ভাবে বৃদ্ধি পাওয়া বোঝায়, ঠিক আছে? ওকে, এখন দেখেন এইগুলার পিছনে আর সাথে আরেকটা ওয়ার্ড আছে, যেটা কি ফ্লাউরিশ করা, ঠিক আছে? আরো কি আছে, ব্লসম করা। আরো কি আছে, ব্লুম করা। দেখেন কতগুলা দিলাম, দেখছেন? কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে দুনিয়া উল্টায় গেলেও প্রত্যেকটা ওয়ার্ডের ইউজ যেন ঠিক থাকে, ঠিক আছে? যেমন ধরেন আমি মনে করেন বললাম যে আমার ক্যারিয়ার অপরচুনিটি, ঠিক আছে, কি হয়েছে, ফলোইং মাই লার্নিং এআই অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ বিন ইনক্রিজিং। এই জায়গাতে ইনক্রিজিং ওয়ার্ডটা খুবই ফকিরনি লেভেলের ওয়ার্ড। এখানে বলতে হবে হ্যাজ বিন ফ্লাউরিশিং, মানে কি বিকশিত হচ্ছে, বা ব্লুমিং বিকশিত হচ্ছে, বা ব্লসমিং বিকশিত হচ্ছে, ঠিক আছে? তো এই ওয়ার্ড গুলা সাধারণত আমরা ইউজ করি রাইটিং এর ক্ষেত্রে। তবে আমি বলবো প্রবলেমের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এই হলুদ মার্ক গুলা প্রবলেমের ক্ষেত্রে ইউজ করবেন। আর বাকি তিনটা ওয়ার্ড দিচ্ছি, এগুলো দিবেন হচ্ছে সাধারণত পজিটিভ কোনো নিউজের ক্ষেত্রে। আপনি মনে করেন বললেন যে পিপলস কনসাসনেস রিগার্ডিং দা ভ্যালু অফ এডুকেশন ইজ ফ্লাউরিশিং বা ব্লসমিং বা ব্লুমিং, ঠিক আছে? আপনি এরকম করে ইউজ করতে পারেন চাইলে। বুঝতে পেরেছি আমরা সবাই ব্যাপারটা, একটু বলেন তো প্লিজ। হ্যাঁ জি। দাদা। জি দাদা। বুঝতে হ্যাঁ দাদা। পেরেছি, great। এই একজন বলছেন আপটিকও আছে, এগুলো স্যার ভাই আই ডোন্ট থিঙ্ক এগুলো গুড ওয়ার্ড, এগুলো ইউজ করা দরকার নেই, ঠিক আছে? মাঝে মাঝে আমি এগ্রেন্ডাইজ ইউজ করি, এটা কি সঠিক হবে পজিটিভ ক্ষেত্রে? না, সঠিক হবে না, সঠিক হবে না। অ্যাগেন্ডাইজ মানে কি বলেন তো দেখি? দাদা শক্তি বা কোনো কিছু, এমন কিছু বৃদ্ধি করা, শক্তি সম্পদ এই টাইপের কিছু। তাহলে শক্তি বা সম্পদ যদি বৃদ্ধি করা হয়,
সেটা কি অন্য বৃদ্ধি করাতে হয়ে গেল? না দাদা, হ্যালো, না দাদা। তো হলো না তো। তবে আপনি আপনাদের একটা কমন ফিচার যে আগে করে ফেলেন। মানে একটা ওয়ার্ড আর একটা লাগাই দিতে পারলেই ডোন্ট মাইন্ড, হ্যাঁ, মনে করেন যে এটা ভালো হয়ে গেছে। কিন্তু এটা একটা লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে মনে হয়। আপনি কখনোই এই কাজটা করবেন না। আপনি যখনই একটা ওয়ার্ডকে ইউজ করতে যাচ্ছেন তখন বুঝতে হবে সেই ওয়ার্ডটা কি। অ্যাগ্রেন্ডাইজ সাধারণত মিন করা হয় কি কোনো অ্যাসেট পাওয়ার বৃদ্ধি করছে এরকম জিনিসটাকে বোঝানো হয়, ঠিক আছে? ওকে, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখন যেমন ধরেন অ্যাগ্রেন্ডাইজ বলতে গেলে আমি তো বলতেই পারতাম যে অ্যাকোমোডেট করা, ঠিক আছে, বা অ্যামালগ্যামেট করা, এগুলো সবকিছু তো ইনক্রিজ করা বোঝায়, কিন্তু না, অ্যামালগ্যামেটের যে বৃদ্ধি, অ্যাসিমিলেট করা মানেও কিন্তু বৃদ্ধি, কিন্তু এগুলোর এক একটার এক এক রকম মিনিং আছে। কি বললাম বুঝতে পারছেন? জি হ্যাঁ দাদা। দাদা। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন না? হ্যাঁ দাদা। হ্যাঁ, তো এই হলো গিয়ে কথা। যেমন তার উদাহরণস্বরূপ আপনাকে আমি বলি যে আপনি যদি ধূমপান করে থাকেন, ঠিক আছে, এটার গন্ধটা কিন্তু আপনি বলতে পারবেন না যে ব্যাড স্মেল বা অডর। এটা একদম স্পেসিফিক পানজেন্ট বলতে হয়। আবার যদি আপনি মনে করেন যে এরকম বোঝান যে এই যে পচা মাংসের গন্ধ, তখন কিন্তু পানজেন্ট বলা যাবে না, তখন আপনাকে বলতে হবে কিন্তু কি ডিকেইড। সো দুইটা মানেই কোনো জিনিস বোঝাচ্ছে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে হালকা পাতলা। এই পার্থক্যটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, না বুঝলে হবে না, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে হলুদ গুলোকে আমরা ইউজ করব নেগেটিভ ক্ষেত্রে, ওগুলোকে আমরা ইউজ করব হচ্ছে পজিটিভ ক্ষেত্রে, ঠিক আছে? এবার ধরেন যে অ্যাসিমিলেট ওয়ার্ডটা বলতে গিয়ে আমার একটা কথা মনে আসলো। সেটা হচ্ছে এই যে মিক্স করা, ঠিক আছে, এই যে মিক্স করা, এই মিক্স করা ওই জিনিসটাকে আপনি যখনই একটু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টে নেওয়ার চেষ্টা করবেন তখনই আপনি এই ওয়ার্ডটা ইউজ করবেন, কি সেটা অ্যাসিমিলেট করা, ঠিক আছে? মনে করেন আমরা বলতেছি যে দেখো তোমাকে একজন বিজনেস, ওকে দেখো তো ওর ঘাড়ে কি, এটা ওর ঘাড়ে কি দেখো তো, ওকে একটু সরাও, ওকে ওই দিকে কাজ করো, কাজ করানো, ওকে একটু কাজ করাও, সাদা একটা কি দেখো তো একটু, ওই পাশে না, ওই ঘাড়ে ঘাড়ে, ওকে ওর ডান দিকে কাজ করাও, ওর ডান দিকে, কি এটা ওর ঘাড়ে, হ্যাঁ। তাহলে আমরা অনেক সময় বলি না যে ভাই দেখেন আপনি যদি ব্যবসায় সফল হতে চান আপনাকে অনেকগুলো বিষয় একসাথে বুঝতে হবে। আপনাকে মার্কেটিং বুঝতে হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বুঝতে হবে, সেভারাল থিংস আপনাকে বুঝতে হবে। তো এই যে এটা বুঝতে হবে আপনি বলতেছেন, এই জায়গাটাতে এসে আপনি কি বলতে পারেন যে ইউ হ্যাভ টু অ্যাসিমিলেট সেভারাল কনসেপ্ট। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ, তো মিক্সের ক্ষেত্রে আপনি এই ওকে যদি গেলে পড়ে যাবে ভিতরে নয়, তো মিক্সের ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন, অ্যাসিমিলেট করাটাকে ইউজ করবেন, ঠিক আছে? ও যে জায়গায় বসছে খুবই প্রিকারিয়াস একটা পজিশন, ওইখান থেকে মধ্যখানে নিয়ে আসো। এই যে আমি কি একটা ওয়ার্ড বললাম দেখেন, যে তো একটু খাটের প্রিকারিয়াস কোনায় মানে গিয়ে ঝুঁকিপূর্ণ। বসছে, খাটের যে কোনায় গিয়ে এসে বসছে, আমরা এটাকে কি বললাম, আমরা বললাম প্রিক্যারিয়াস। প্রিকারিয়াস পজিশন। প্রিকারিয়াস পজিশন মানে কি? ঝুঁকিপূর্ণ। মানে বিপজ্জনক। খামখেয়ালি। এ ডেঞ্জারাস পজিশন। না, এখানে কথা আছে ভাই, ঠিক আছে? বিপজ্জনক তো ভাই আপনি আমার কথা প্রসঙ্গে বুঝেই গেছেন, কিন্তু এখানে আমি বলতে পারতাম যে হি ইজ ইন এ ডেঞ্জারাস পজিশন, ঠিক আছে, আমি বলতে পারতাম, বলি নাই। আমি কি বলতে চাই, আমি বলেছি হি ইজ ইন এ প্রিকারিয়াস পজিশন। এটা একটা কারণ আছে না, অবশ্যই বলেন তো কারণটা কি হতে পারে? দাদা, তো ক্ষতি হতেও পারে, নাও হতে পারে। ভাই পড়ে গেলে ক্ষতি বলে রাখি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, ক্রাক্স টাইপের হ্যালো, কিছু বোঝাচ্ছে। দাদা, আমি না, অনিশ্চিত হিসেবে ধরেছি এটাকে। এই যখনই আপনি একটু স্টাডি করবেন, ঠিক আছে, তখনই আপনি ওয়ার্ডের
অনেক পার্থক্য বুঝতে পারবেন। কারণ প্রিকারিয়াস পজিশন এটার মিনিংটাই হচ্ছে এটা কিরকম জানেন, যেই পজিশনটা আনস্টেবল, আপনি যদি এক চুলও এখান থেকে সরে যান, মানে এরকম বোঝায় যে একটু মুভমেন্ট করলে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। এই জন্য বলতেছি কি প্রিকারিয়াস পজিশন, এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করলাম যে এ তোকে সরাও, এটা একটা প্রিকারিয়াস অবস্থানে সে আছে, ঠিক আছে। একইভাবে আপনি কথা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন when you are writing something about the economy of Bangladesh, আপনি বলতেই পারেন যে the economic condition of Bangladesh is very precarious, মানে কি it is in such a state the minor deviation, ঠিক আছে, minor deviation can result in devastating consequences। বলতে পারেন না আপনি এটা? জি বলতে দাদা। পারি দাদা। বলতে পারেন প্রিকারিয়াস পজিশন, ঠিক আছে। কি বললাম, রেজাল্ট, ফলাফল, যে ভাই এটার রেজাল্ট খুব খারাপ হইব, বা ইউ ক্যান সে এটার রেজাল্ট খুব ভালো হবে। এই রেজাল্ট ওয়ার্ডটাকে আমরা কি বলবো, আমরা বলবো আফটার ম্যাথ, ফলাফল। মনে থাকবে না, বলে খেয়ে বসে থাকবো আমরা। দাদা শোনা যাচ্ছে না, শুনতেছেন না আমাকে? শুনি নে দাদা দাদা। কথা আটকে আটকে আসছে। দাদা মাঝখান দিয়ে কথা ব্রেক হয়েছে। এখন শুনতে পারতেছেন? এখন দাদা মোটামুটি। আমি বললাম যে রেজাল্ট মানে ফলাফল, এই রেজাল্ট ওয়ার্ডটাকে আমরা রেজাল্ট বলবো না, আমরা কি বলবো, আমরা বলবো আফটার ম্যাথ, ঠিক আছে। হ্যাঁ দাদা। হ্যালো, দাদা এই একটা প্রশ্ন, আফটার ম্যাথে আরো একটা সুন্দর আছে, সেটা কি, রিপারকিউশন। সেটা কনসিকোয়েন্সেস। কিন্তু একটা ওয়ার্ড আপনি বলেছেন রিপারকাশন, এই রিপারকাশন ওয়ার্ডটা কিন্তু ইউজ করবেন তখনই যখন জিনিসটা নেগেটিভ। রিপারকাশন ওয়ার্ডটা আমরা সাধারণত পজিটিভ ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারি না, কমপ্লিটলি নেগেটিভ সেন্স, ঠিক আছে। ধরেন আপনি বললেন যে আপনি একটা সিদ্ধান্ত নিছেন, এটা রিপারকাশন কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে। কারণ কারণ রিপারকাশন জিনিসটা হলে খারাপ হয়, কোনো ভালো হয় না। কি বলেছি বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা বুঝছি। দাদা চিট্টু বলেন। রেমিফিকেশন র্যামিফিকেশন একটা সুন্দর ওয়ার্ড, কিন্তু র্যামিফিকেশন ওয়ার্ডটা আমরা নিব না, ঠিক আছে। ওকে, বলেন তো কেন নিব না? এটাও কি দাদা নেগেটিভ মিনিং দিচ্ছে? এটা মেবি পজিটিভটাই ইয়ে করে আর কি। র্যামিফিকেশন পজিটিভ বা নেগেটিভ, ঠিক আছে। আমি বলবো সাধারণত ramification wordটা কি করে জানেন? দাদা বোঝা যাচ্ছে না, কমপ্লেক্স কনসিকুয়েন্স, যখন দাদা আমরা কোনো কিছু শোনা কমপ্লেক্স যাচ্ছে না। শোনাচ্ছে না দাদা। দাদা নেটটা যদি চেঞ্জ করা পসিবল হয় তাহলে ভালো হয়, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে কথা। আরে নেট হলো দুটো দিয়ে, আমি নেট দুটো দিয়ে ক্লাস নিচ্ছি। একটা হচ্ছে আমার ঘরের নেট দিয়ে আমি অন করে রাখছি আমার স্ক্রিনটাকে লিখতেছি, আর নেট দিয়ে হচ্ছে ক্লাস নিচ্ছি, মোবাইল থেকে কথা বলতেছি, আমি দুইবারই থেকে কাজ করতেছি। এখন কি করতে পারি বলুন দেখে। দাদা আপনার মোবাইল নেটটা সম্ভবত স্টেবল না, ওয়াইফাইটা ইউজ করাটা ভালো হবে। আটকে আসতেছে। প্রথমে ওয়াইফাই দিয়ে ক্লাস নিচ্ছিলাম, ঠিক আছে। এখন ঠিক আছে, তারপরে এখন হচ্ছে ভালো শোনা আপনার যাচ্ছে। ওই চেঞ্জ করে নেট ইয়েতে গেছি আর কি, মোবাইল নেটে গেছি। এখন শুনতে পারতেছেন? জি দাদা দাদা এখন একদম শোনা ক্লিয়ার শুনতে যাচ্ছে। কথা পারতেছেন? যাচ্ছে। ওই একটু আগে এটাই সমস্যা করতেছিল, বুঝতে পারছেন, ওই নেটটা একটু ঝামেলা করছে কয়েকদিন ধরে এখানে। তো রিপারকাশন ওয়ার্ডটা আমরা কেন নিব না, কারণ হচ্ছে দ্য ওয়ার্ড রিপারকাশন এটা সাধারণত কোনো কমপ্লেক্স সিচুয়েশনের পরিণতি বোঝায়। যেমন ধরেন, সরি, র্যামিফিকেশন যে ওয়ার্ডটা বললাম, যেমন ধরেন আপনি বললেন যে ভাই এই যে তুমি কাজটা করছো, হ্যাঁ, এই এটা র্যামিফিকেশন কিন্তু খারাপ হইব, মানে তুমি একটা অবৈধ কাজ করছো, তার একটা লিগ্যাল রেজাল্ট তোমার জন্য ওয়েট করতেছে, ওই ধরনের ক্ষেত্রে আমরা বলি র্যামিফিকেশন ওয়ার্ডটা ভালো। এছাড়া আমরা সাধারণত আউটকাম, ঠিক আছে, রেজাল্ট, এগুলো কমন ওয়ার্ড, আফটারম্যাথ, কনসিকোয়েন্স, রিপারকাশন এগুলো ইউজ করি। আর এই নাউন গুলোকে ইন্টেন্সিফাই করার জন্য আমরা একটা ওয়ার্ড প্রেফার করি, সেটা হচ্ছে ডায়ার, ঠিক আছে। ডায়ার, ডায়ার মানে কি, ভয়াবহ। যেমন আমরা অনেক সময় বলি যে ইউ আর, দ্য নেশন ইজ গোয়িং টু এক্সপিরিয়েন্স ডায়ার কনসিকোয়েন্সেস, ঠিক আছে।
এরকম ইউজ করি, দেখবেন ডায়ার কনসিকোয়েন্স। মনে থাকবে না ভুলে যাব? মনে থাকবে দাদা। থাকবে মনে দাদা। মনে থাকবে। এবার ধরেন আমরা যদি আর একটা ওয়ার্ড নেই, যেমন ধরেন আমরা অনেক সময় বলি না যে অ্যালং উইথ, এটা কিন্তু আমাদের খুবই কমন একটা ফ্রেজ বা বলতে পারেন। অ্যালং উইথ মানে এটার সঙ্গে, পাশাপাশি। তো এটা নিয়ে আমরা যখন জিজ্ঞেস করি তখন ছেলেমেয়েরা বলে যে কাপলড উইথ, ঠিক আছে, এরকম কিছু কথা বলে। এটা একটা সুন্দর ফ্রেজ আছে, ইন ট্যান্ডেম উইথ, মানে কি বলেন তো? জানি না দাদা, আজকে শুনলাম। মানে কি? যারা সমন্বয়ে বোঝায়। ইন ট্যান্ডেম উইথ মানে হচ্ছে অ্যালং উইথ। ইন ট্যান্ডেম উইথ মানে কি বলেন? অ্যালং উইথ। তো শুধুমাত্র এই আপনি ইন ট্যান্ডেম, এই অ্যালং উইথ না বলে আপনি কিন্তু কি বলতে পারেন, ইন ট্যান্ডেম উইথও বলতে পারেন, ঠিক আছে। হ্যাঁ আমরা দাদা। অনেক সময় বলি, আমরা অনেক সময় কি বলি যে আমরা অনেক সময় এনভায়রনমেন্ট ওয়ার্ডটা কিন্তু বলি, এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো এনভায়রনমেন্ট ওয়ার্ডটা আমরা সবাই মোটামুটি পারি, ঠিক আছে। এই এনভায়রনমেন্ট ওয়ার্ড একটা আনকমন ওয়ার্ড হচ্ছে মিলিউ। মিলিউ মানে কি? মিলিউ মানে পরিবেশ। হচ্ছে পরিবেশকে বোঝায়, সারাউন্ডিংস, অ্যাম্বিয়েন্স, সেটিংস, ঠিক আছে। এগুলা সবই আমরা পারি। মিলিউ ওয়ার্ডটা একটা আনকমন একটা ওয়ার্ড, এটা শিখে রাখবে, এটা কিন্তু কাজে লাগে, যে কোনো লেখালেখি দেখবেন প্রায় টাইমে কাজে লাগে, ঠিক আছে। কি বলেছি বুঝতে পেরেছেন? দাদা জি এই দাদা। মিলি বা এরকম এরকম একটা কোনো ওয়ার্ড আছে যে যে দাঙ্গা বোঝায়, কি বোঝায়? মানে দাঙ্গা মানে যে মারামারি বা হট্টগোল এই টাইপের, মিলি বা কি এই মিলিউ? টাইপের। কি এটা মিলিউ? দিয়ে তো বললেন, হ্যাঁ এটা দিয়ে তো বললেন পরিবেশ, কিন্তু আরেকটা ওয়ার্ড পেয়েছিলাম আর কি, দাঙ্গা বোঝায় এই আর কি। তা এই মিলি টাইপের ভাই সম্ভব। এটা কি এই ওয়ার্ডটা কিনা সেটা আমাকে বলে, এটা কি এই ওয়ার্ডটা? না দাদা। তাহলে এটা সাথে টানতেছেন কি এর জন্য বুঝলাম না আমি। এটা যদি ওই ওয়ার্ড না হয়, এটা সাথে এটা করছেন কেন? দাদা এটার কি কোনো ইকোনমিক ইউসেজ আছে? ধরেন আমরা ইকোনমিক এনভায়রনমেন্ট বলতে একটা শব্দ আমি কোথাও জানি দেখেছিলাম, সেক্ষেত্রে এটা কি লিখতে পারবো? ইকোনমিক মিলিয়ে বলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি দাদা। জি দাদা। আচ্ছা, গেল। এবার দেখেন আমরা প্রায় টাইমই একটা ওয়ার্ড বলি যে ভাই ফর এক্সাম্পল, এই এক্সাম্পল ওয়ার্ডটা সবাই লিখবে। তো আপনি কি লিখতে পারেন, এটাকে আপনি একটু ইন্টেন্সিফাই করতে পারেন, কিরকম? যেমন দেখেন, রেলেভেন্ট ইনস্ট্যান্সেস, প্রাসঙ্গিক সংজ্ঞা উদাহরণ দিবে, ঠিক আছে। কিংবা কি বলতে পারেন, পার্টিনেন্ট পার্টিনেন্ট এক্সাম্পলস, প্রাসঙ্গিক উদাহরণ, ঠিক আছে। প্লুরাল হলে এস দিবেন। আবার কি বলতে পারেন, কম্পেলিং এভিডেন্স। এখন দেখেন আপনি যদি বলেন কম্পেলিং এক্সাম্পলস, আমি বলবো না, ইউজ করা যাবে না। কারণ কি, পত্রপত্রিকাতে, রাইটিং এ রেলেভেন্ট ইনস্টেন্স, রেলেভেন্ট এক্সাম্পল, এক্সাম্পল, ফর ইনস্টেন্স, এগুলো সব পাবেন আপনি, কিন্তু কম্পেলিং এখানে পাবেন না। কম্পেলিং পাবেন শুধুমাত্র এভিডেন্সের ক্ষেত্রে মিলে। এটা এইভাবে ইউজ করা হয় বেশি। আমরা বলবো এটা আপনি এইভাবে ইউজ করবেন। এইখানে যতগুলো ওয়ার্ড বলছি, আপনার যে কোনো রাইটিং এগুলো ইফেক্টিভলি কাজে লাগবে, যে কোনো রাইটিং আপনি যাবেন কাজে লাগবে, ঠিক আছে। সেগুলো ইউজ করবেন লেখার মধ্যে, ওকে। তারপরে যেমন ধরেন এই যে রাইজ ওয়ার্ডটা বলছি, এটার বিপরীতে আমি যদি বলি উল্টো ওয়ার্ড কি হবে, ডিক্লাইন। এখন ডিক্লাইনের সাথে কি হতে পারে দেখেন, আপনি ফল ওয়ার্ডটা সবাই পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা কি লিখতে পারি, ডুইন্ডল। ডুইন্ডল ওয়ার্ডটা খুব সুন্দর একটা ওয়ার্ড, দেখেন ডুইন্ডল মানে কি, কোনো কিছু ক্রমাগত ভাবে কমে যাওয়া, ঠিক আছে। হ্রাস পাওয়া। আর আরেকটা ওয়ার্ড আছে কি, ডিপ্লিট করা। ডিপ্লিট মানে নিঃশেষ হয়ে যাওয়া, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছেন সবাই? ডিপ্লিট না দাদা, জি দাদা। হ্যাঁ, ডিপ্লিট মানে কি বলেন তো? ক্রমশ কমে যাওয়া। ক্রমশ কমে যাওয়া, ঠিক আছে। আপনি ওই দিন এটা দাদা কি একটা বলছিলেন, প্লামেট, ঠিক করা? প্লামেটেড একটা বলছিলেন দাদা। হ্যাঁ, প্লামেট হতে পারে, কিন্তু প্লামেটের এই কি বলে ইংলিশ,
আর ডিপ্লিট বা ডুইন্ডেল ইংলিশ কিন্তু আলাদা। প্লামেট মানে কি? প্লামেট মানে একদম ধুম ধারাক্কা খাড়া সব পড়ে যাওয়া, ঠিক আছে? মানে যেমন স্টক মার্কেট মনে করেন একদিন যে ধুম করে পড়ে যায়, আপনি কি বুঝতে পারেন এটাকে বলেন তো? আপনি এটাকে ইউজ করতে পারেন ধস নামা, মানে ওই এরকম ক্ষেত্রে ধস আমি নামছে, প্লামেটেড ইউজ হ্যাঁ করব। ওরকম বলতে পারেন আপনি। ইয়েস। তারপরে আর কিছু অর্থ আপনি পারেন, যেমন ধরেন ডিমিনিশ করা পারেন আপনি, এগুলো এগুলো তো বলার কিছু নাই। আর একটা ওয়ার্ড আছে, যখন ইকোনমি খারাপ দিকে যায়, ডিক্লাইন করে, আমরা এটা বলি যে ইকোনমি ইজ ব্লিডিং। এই ব্লিড মানে কিন্তু ইন এ সেন্স কি বোঝাচ্ছে বলেন তো? মানে কোনো কিছু থেকে বের হয়ে যায়, মনে আমি যদি বলি ইজ ইট দিস ইজ ব্লিডিং, মানে কি ওখান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। যখন বলো ইকোনমি ইজ ব্লিডিং, এর মানে কি ইকোনমি থেকে টাকা পয়সা সব বের হয়ে যাচ্ছে। ইকোনমি একটা যদি বডি হয়, তার রক্ত হলো টাকা। কথাটা কি বুঝতে পারছেন কি বলছি? এই তো দাদা। তার বুঝছি মানে দাদা, বাক্যে এটা আসলে এটা কি দেখছিলাম দাদা। হ্যাঁ। সো তাহলে দাদা এটা অনুবাদ করার সময় কি এভাবে করব যে অর্থনীতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? ভাই, অর্থনীতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে অর্থনীতি ব্লিডিং হচ্ছে, দুই রকম জিনিস ভাই। আর অনুবাদ জিনিসটা এরকম জানেন, অনুবাদের ক্লাস দেখাবো, আমরা নতুন ভাষায় দেখাবো যে কিভাবে অনুবাদ রোল প্লে করে আপনার ভাষার সৌন্দর্য বোধ বোঝানোর জন্য। কি বললাম বুঝতে পারছেন? জি দাদা। আচ্ছা, আরো অনেক ওয়ার্ড আছে, আমি জাস্ট যে ওয়ার্ড গুলো খুব ফ্রিকুয়েন্টলি আমি আমার লেখায় টাকা ইউজ করি, ওই ওয়ার্ড গুলাই আমি আপনার সাথে দিচ্ছি, ঠিক আছে? আর কিছু না। দাদা আপনি মনে হয় ড্রাস্টিক কোন একটা শব্দ ব্যবহার করেছিলেন, এই যে ড্রাস্টিকের পরে কোনো ডিক্রিজ বা কিছু একটা। দাঁড়ান, এই যে একজন ভদ্রলোক স্ক্রিনে দাগাইছেন, দাগটা মুছেন দ্রুত, প্লিজ মুছেন ভাই, দাগটা মুছেন। হ্যালো, পিয়াস সাহেব আবার দাগাইতেছেন, দাগ দিক খাবার দাগাইতেছেন, তাহলে কি করুম কোন দিয়ে আমি এখন? মানে বাঙালির না এই স্বভাব কোনোদিন পরিবর্তন হবে না, ঠিক আছে? কোনোদিন পরিবর্তন হবে না। আই এম সরি টু সে। এটা বাঙালি কি নিয়ে একটা বহু বছর আগের প্রবাদ আছে, একজন বাঙালি একাই 100, কিন্তু 100 বাঙালি ওখানে এক হইতে পারবে না। খুবই ইন্টারেস্টিং প্রবাদ, ঠিক আছে? ওকে। একজন কি বলেছেন, এ ওয়ারটন ইকোনমি ওয়ান্স থ্রাইভিং ইকোনমি, ঠিক আছে? এখন কি বলতেছেন, বোথ টু আর অ্যাডজেক্টিভ বাট ওয়ান্স ইন V3 অ্যানাদার ইন আইএনজি ফর্ম। হ্যাঁ বলেন। স্যার, ইজ দেয়ার এনি রুল ফর মেকিং সাচ কম্পাউন্ড ওয়ার্ড? অবশ্যই রুল আছে, থাকবে না কেন? অবশ্যই থাকবে, ঠিক আছে? আপনি যখন আইএনজি নিয়ে পড়বেন আর থার্ড ও মাথা ব্যথা হবে, আপনি যখনই আইএনজি আর থার্ড ফর্ম নিয়ে প্যারা খাবেন, তখনই আপনার দেখতে হবে যে সেন্সটা কি দিচ্ছে। আমরা যখন সাধারণত পড়ি, ঠিক আছে, আমরা যখন সাধারণত পড়ি যে আমরা কি পড়ি, একটা সিম্পল জিনিস বলি, দেখেন, মনে করেন আমি যদি বলি যে আই হ্যাভ মাই মেশিন পেইন্ট নাকি পেইন্টেড, বলেন তো? দাদা পেইন্টেড। পেইন্টেড হবে একদম, মানে সবাই দেখবেন নিরবিচ্ছিন্ন অ্যান্সার হচ্ছে পেইন্টেড। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইফ আই সে ভাই আমি পেইন্টেড দিব না, আমি পেইন্ট দিব, থার্ড ফর্ম দিব না, বেস ফর্ম দিব, কোনো সমস্যা তাহলে দিলে? টু পেইন্ট হবে। কেন? হ্যাভের পরে কখনো ইনফিনিটিভ পাইছেন আপনি এরকম পজিটিভ ভার্বে? না, পেইন্টেডই হবে এটা। গেট হলে আপনি বলতে পারতেন যে টু পেইন্ট দিব, কিন্তু এখন বলেন এখানে পেইন্ট হতে পারে কিনা বলেন? না দাদা, দাদা এখানে হতে হ্যাভ পারে, দিবে। এটা স্যার আমি এখানে দুইটাই হতে পারে, মজার বিষয় হচ্ছে এটা, ঠিক আছে? কেন হতে পারে? কারণ আমি বলি, দেখেন, মূলত পজিটিভ ভার্বের মূল সেন্সটা হচ্ছে এখানেও একটা অ্যাক্টিভ এবং প্যাসিভ, যেটা অনেকে ডুয়ার বা রিসিভার এই ধরনের কিছু মানে অনেকে বলে, দেখবেন, ঠিক আছে? তো সাধারণত আপনি যেমন আমরা যদি বলি যে আই হ্যাভ সুমন ডু ইট, এখানে খেয়াল করে দেখবেন যে সাধারণত মিনিংটা হচ্ছে কি জানেন,
যে আমি সুমনকে দিয়ে এটা করাইছি, মানে এখানে ডু এর মেইন ভার্ব কিন্তু সাবজেক্ট কিন্তু সুমনই কাজ করে, মানে সুমন করতেছে। কিন্তু যখন সাধারণত আই হ্যাভ এর পরে আপনি মেশিন পান, মানে বস্তু পান, তখন সাধারণত মেশিনকে দিয়ে কাজটা করান না, বস্তুকে দিয়ে কাজটা করান না, বস্তুর উপর এটা অ্যাপ্লাই করা হয়েছে। আই হ্যাভ মাই মেশিন পেইন্টেড, মানে আমি আমার মেশিনটার রং করায় নিছি। কিন্তু আমি যদি এখন বলি যে না, আমি এখানে অ্যাক্টিভ সেন্সই দিব যে আই হ্যাভ মাই মেশিন পেইন্ট, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে আমি আমার মেশিন দিয়েই এখন রং করাইতেছি, মানে মেশিন নিজেই রং করে, যেমন সুমন এখানে কাজটা করে, মেশিন দিয়েই আমি রং করাই। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো? আমরা যে একটা ওই রোজ পরে আসলাম, বুঝতে পারে বারোই থাকবো না, তাহলে কি এটা হবে না? দেখেন ভাই, জেনারেল নিয়মে টোফেল মোফেল পরে যে নিয়মগুলা পান, ওই নিয়মগুলা কিন্তু মানে আপনার প্রিলিমিনারি গ্রামারে সব জায়গাতেই অ্যাপ্লিকেবল, ইকুয়ালি অ্যাপ্লিকেবল। কিন্তু রাইটিং এ যখন আপনি যাবেন, তখন আমরা আসলে এরকম স্ট্যাটিক গ্রামার দিয়ে চলি না। কিরকম চলি না দেখেন, যেমন ধরেন আমি যদি বলি লাভ বা লাইক বা বা ধরেন সাউন্ড বা ধরেন স্মেল, আপনি টোফেল বইটা ওপেন করেন, দেখেন এই ধরনের ভার্বগুলা, এই ভার্বগুলো করা বলতেছে কি করা যায় না, সাধারণত আইএনজি করে। আইএনজি করা হয় না। ঠিক কথা ঠিক বলছি না আমি? জি হ্যাঁ দাদা। দাদা। তো আপনি কি করলেন, আপনি মুখস্থ করছেন যেগুলো আইএনজি করা হয় না, হঠাৎ করে একদিন দেখলেন কি যে এটা একটা আইএনজি করছে, সো হ্যাঁ, অ্যাপারেন্টলি ইউ উইল ফিল লাইক এটা একটা মিস্টেক, কিন্তু আসলে মিস্টেক না। ঠিক আছে, কেন মিস্টেক না? কারণ হচ্ছে যে প্রিলিমিনারি গ্রামারটা চলে স্ট্যাটিক গ্রামার দিয়ে, কিন্তু রিটেন গ্রামারে গিয়ে কিন্তু আপনার অনেক কিছুই হইতে পারে যার কোনো বাধ্যবাধকতা নাই। এবং তখন রিটেন গ্রামারটা বুঝতে গেলে কি হয়, লিমিটেড গ্রামারকেই একটা ডাইভার্স ইউজ করার ক্যাপাসিটি দেখাইতে হয়। লিমিটেড গ্রামার বাট উইল বি ইউজড ইন এ ডাইভার্স ম্যানার। যেমন সাজ্জাদ ইসলাম কি লিখেছেন, আই হ্যাভ মাই ওয়াশিং মেশিন ওয়াশ মাই ক্লথ। এই দেখছেন, দিস দেখেন যে আমি আমার ওয়াশিং মেশিনটা দিয়ে ওয়াশ করছি জামা কাপড়কে। ঠিক আছে, আবার দেখেন কি বলছে, আই হ্যাভ মাই মেশিন মেন্ডেড, মানে আমার ওয়াশিং মেশিনটা ঠিক করে নিছি। ঠিক আছে, তো এখানে আপনি যদি বলতাম যে আই হ্যাভ মাই ওয়াশিং মেশিন ওয়াশড, এটাও হইতে পারে, কোনো সমস্যা নেই। মানে কি, আমার ওয়াশিং মেশিনটা, হ্যাঁ আমার ওয়াশিং মেশিন হয়তো বা ঝামেলা টামেলা ছিল, প্রচুর ময়লা টয়লা হয়েছে, ভিতরটা আমি একটু ওয়াশ করে নিছি, দুটোই হইতে পারে। কি বললাম বুঝতে পারছেন? জি দাদা। তো এই বিষয়গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। সো আমাদের সমস্যাটা হচ্ছে আমরা গ্রামারটাকে খুব স্ট্যাটিক ভাবি, কিন্তু গ্রামারটা শুধু স্ট্যাটিক না। ঠিক আছে, এই যে আপনি ওয়ারটন ইকোনমি বললেন বা ওয়ান্স থ্রাইভিং ইকোনমি বললেন, ঠিক আছে, এইটা বুঝার আগে আমাকে বলেন যে এখানে কোনটা রাইট হবে, বার্নিং হাউস নাকি বার্নড হাউস? হ্যালো? বার্ড হাউস। কেন বার্নিং হাউস হবে না কেন? দুটোই তো ঠিক আছে। দুইটাই হবে। এই মানে কিছু হইলে যখন দেখেন কনফিউশন, দুইটাই হবে। কেন ভাই দুইটা হবে কেন? হ্যাঁ? বার্ড হাউস হবে সেন্টেন্সে দাদা। ইউজের উপর ডিপেন্ড করছে। এই যে আবার সেই কমন কথা, ইউজের উপর ডিপেন্ড করছে, বুঝায় বলেন। স্যার ভিডিও তো হয় নাউনের আগে, তারপরে হচ্ছে আইএনজি তো হয়। বার্ন মানে হচ্ছে চলমান, আর বার্ন হচ্ছে হয়ে গেছে আর কি, পড়ে গেছে। হ্যাঁ, এতক্ষণে একটা অ্যান্সার মনে হয় পাইছি, দেখছেন উনি একটা সুন্দর একটা অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, মানে কি, আপনি কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসছেন, সে যদি করে তাহলে আইএনজি, আর নাইলে থার্ড ফর্ম। যেমন ধরেন আমরা ওই যে বলছিলাম যে গোয়িং থ্রু দ্য গার্ডেন, ঠিক আছে, আমি শিখেছিলাম ছোটবেলায়, যে নিজে করলে আইএনজি, না হলে থার্ড ফর্ম। কিন্তু আসলে ব্যাপারটা তা ছিল না। ব্যাপারটা হচ্ছে গিয়ে জিনিসটা অ্যাকশনটা কি ফিনিশড নাকি অ্যাকশনটা রানিং, এরকম বোঝানোর জন্য ইউজটা করা হয়েছে। এখন আপনি একটা ঘর দেখলেন আগুনে পুইরা একদম শেষ, ডান্ডি পটাশ, তাহলে আপনি কি বলবেন যে দ্য হাউস দ্যাট ইজ কমপ্লিটলি বার্নড, বলবেন না আপনি? তো ওই যে দেখেন, ওই থার্ড ফর্মটা ইউজ করতে হয়েছে এই কারণে, বার্নড হাউস, মানে পুড়ে যাওয়া ঘর।
আর বার্নিং হাউস, দিস ইজ দ্য হাউস, লুক এট দ্য হাউস ইজ বার্নিং, দিস ইজ এ বার্নিং হাউস, অর্থাৎ এই মুহূর্তে আগুনে পুড়তেছে, কন্টিনিউয়াস। ঠিক আছে? তো দুইটা সেন্স কিন্তু দুই রকম। সো রাইটিং এ এসে আপনি যদি স্ট্যাটিক গ্রামার নিয়ে বসেন, ইউ উইল গেট জিরো। মানে জিরো হবে না, মজা করে বলতেছি, মানে ভালো মার্ক পাবেন না। রাইটিং এ এসে গ্রামারটা হচ্ছে অনেকটাই ফ্লেক্সিবল। ইট ইজ বাই নো মিনস ইজ রিকোয়েস্টিং ইউ টু বিকাম 100% কমপ্লিটলি, কি বলে আপনার, কমপ্লিটলি স্টিক টু দা স্ট্যাটিক গ্রামার অফ প্রিলিমিনারি ইংলিশ। ওইখানে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই। ইউ ক্যান মুভ ইউর গ্রামার ইন অ্যাকর্ডিংস উইথ ইউর নেসেসিটি। যাই হোক, আমরা আজকে অনেকগুলো ওয়ার্ড দেখলাম। এই ওয়ার্ডগুলা আপনার এমন কোনো লেখা নাই যেই ওয়ার্ডে যে জায়গাতে গিয়ে লাগবে না, প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবেন এই ওয়ার্ডগুলো লাগে, ঠিক আছে? ওকে, সো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? এই জিনিসগুলো কোনোভাবেই ভুল করবেন না। এটা খুবই মূল্যবান একটা ক্লাস। আমার কাছে এই ক্লাসটা খুব মূল্যবান। কেন মূল্যবান আপনাকে আমি বলি। এখান থেকে মনে করেন আপনি যদি 30টা ওয়ার্ড শিখতে পারেন এই একটা ক্লাস থেকেই, মনে করেন এই 30টা ওয়ার্ড আপনার যে কোনো লেখাতেই কোনো না কোনো ভাবে কাজে লাগবে, কোনো না কোনো ভাবে কাজে লাগবে। আপনি প্রমাণ দিচ্ছি, দেখেন, ধরেন একটু জল খেয়ে নেই, দেখেন। যেমন ধরেন আমরা একটা কিছু লিখতেছি, ঠিক আছে? তো ওই লেখার মধ্যেখানে গিয়ে আমরা প্রায় টাইমে লিখি যে কি লিখি, যে অলদো ইট হ্যাজ সাম পজিটিভ ফ্যাক্ট, আই বিলিভ দিস ইজ this is key, this has some negative aspect also। দেখেন আপনি কিছু কিছু দেখেন, ঠিক আছে? তারপর আমরা কি বলি, তারপর আমরা বলি যে our economy is going down and many problems are rising for this। মনে করেন লিখলাম, ঠিক আছে? গভর্নমেন্ট should take some necessary steps to control this problem। দেখেন, ঠিক আছে? তারপর কি লিখি, finally we can say that this problem will not be solved, ঠিক আছে, unless suitable measures are undertaken। দেখেন, এটা হলো একটা কমন, মানে একদম ভেরি কমন ফর্ম অফ ইংলিশে লেখা। ধরতে পারছেন বিষয়টা? হ্যাঁ বাবা। জি এইবার দাদা। দেখেন, এই এই জায়গাটাতে এসেই আমরা আমরা কত কিছু, কত অ্যাডভান্স ওয়ার্ড নিয়ে আসতে পারি। দেখেন, যে ওয়ার্ড গুলো দিয়েছে ওগুলো থাকবে, ওগুলোর বাইরেও কিছু থাকবে, ঠিক আছে? এই দেখেন আমি লিখি, কিরকম লিখতে পারি, দেখেন, while some, আমরা কি লিখতে পারি, আমরা যে পজিটিভ কি লিখতে বলছিলাম, দেখেন আমরা বলছিলাম লিখতে আপনাকে কি, যে হয়ে গেল পজিটিভ, না পজিটিভ বলি নাই, সরি, আমি পজিটিভটা অ্যাডভান্টেজ ওয়ার্ডটা লিখছিলাম, কই জানি অ্যাডভান্টেজ ওয়ার্ডটা লিখছিলাম, হ্যাঁ এই যে প্রবলেমে লিখছি ডিসঅ্যাডভান্টেজ, সেটব্যাকস, ড্রব্যাকস। ডিসঅ্যাডভান্টেজ মানে যদি খারাপ হয় তাহলে আপনার কি বলে, অ্যাডভান্টেজ মানে তো ভালো, ঠিক না? অ্যাপিয়ারেন্ট ড্রব্যাকস, তাই না? তো আমরা কি লিখবো, যে হোয়াইল আমরা বলতে পারি কি, যে দিস ইস্যু অফার্স সাম অ্যাপিয়ারেন্ট অ্যাডভান্টেজেস, ঠিক আছে? যদিও এই ইস্যুটা কি করে, কিছু অ্যাপিয়ারেন্ট অ্যাডভান্টেজেস দিচ্ছে, আই বিলিভ, আমরা বিলিভ করি, ঠিক আছে? আমরা কিভাবে বিলিভ করি, আমরা বিলিভ করি যে ইট পোজেস মানে কি জানেন, এটা সামনে নিয়ে আসা বা তুলে ধরা। ইট পোজেস সাম
সাম ড্রব্যাকস, যে ওয়ার্ডটা বলছিলাম, একটা ওয়ার্ড লিখলাম, আওয়ার ইকোনমি ইজ গোয়িং ডাউন। আমরা কি লিখবো? যে আওয়ার ইকোনমি ইজ ব্লিডিং, এন্ড কি বললাম? মেনি প্রবলেমস আর অ্যারাইজিং ফর দিস, ঠিক আছে। এন্ড কি লিখবো? এন্ড না লিখবো, কমা দিয়ে লিখবো যে এফেক্ট রেজাল্টিং ইন মেনি প্রবলেম, না বলে মাল্টিফেসেটেড, হ্যাঁ, মাল্টিফেসেটেড কি বলবো? ইম্পেডিমেন্টস। ইম্পেডিমেন্টস একটা ওয়ার্ড বললাম না? প্রবলেম ওয়ার্ডটা কি লিখছিলাম আমরা? কোথাও লিখছিলাম এই যে ডিসঅ্যাডভান্টেজ, ড্রব্যাক, লিমিটেশনস, ঠিক আছে। এই যে হিন্ড্রেন্স, হ্যাঁ, ইম্পেডিমেন্ট ইউজ করবেন এগুলো। কি বললাম? While this issue offers some apparent advantages, I believe it poses some drawbacks. Our economy is bleeding, a fact resulting in multifaceted impediments. তবে কি লিখবো? গভর্নমেন্ট না লিখে বলবো যে অথরিটিস কনসার্ন, ঠিক আছে। শুড টেক না বলে কি লিখবো জানেন? যে শুড অ্যাডপ্ট। নেসেসারি স্টেপ না লিখে লিখবো যে স্টার্ন মেজার্স, বলছিলাম না? হ্যাঁ স্টার্ন দাদা। টু কন্ট্রোল দ্য প্রবলেম, কি লিখবো? টু রেইন দ্য আনব্রিডলড ইস্যু, ঠিক আছে। লিখতে পারি না আমরা? পারি দাদা। দাদা ইম্পেডিমেন্টস মানে কি বলছেন দাদা? ইম্পেডিমেন্টস মানে সমস্যা বা প্রতিবন্ধকতা বা বাধা, এরকম বোঝায়, ঠিক আছে। দাদা মেনি প্রবলেম কি মাল্টিফেসেড ইম্পেডিমেন্ট লিখবো? হ্যাঁ, লিখবো, সমস্যা কি? ঠিক আছে। তারপর কি লিখছেন? ফাইনালি উই ক্যান সে দ্যাট the problem will not be solved unless suitable measures are undertaken, ঠিক আছে। এই যে সলভ করা, কোনো কিছুকে সলভ করা না বলে আমরা কি বলবো? কোনোকে রিসলভ করা বলতে পারি। আবার কোনো কিছুকে আপনার দূর করা বুঝাতে, ঠিক আছে, ইলিমিনেট আমরা ইউজ করে থাকি। আমরা কি বলি? আমরা বলি যে এখানে আপনি এক্সটারমিনেট বলতে পারেন, এক্সটারমিনেট, যদি এক্সটারমিনেট একটা মিনিং আছে, ঠিক আছে। ওকে। আর একটা আছে না দাদা, ইরাডিকেট নাকি? ইরাডিকেট ইরাডিকেট সহজ word, সবাই পারে, তারপরে কি আছে, ঠিক আছে। তারপর কি বলতে? উই ক্যান সে দ্যাট দিস প্রবলেম উইল নট বি সলভড আনলেস সুইটেবল মেজার্স আর আন্ডারটেকেন। তাহলে কি লিখবো? যে ফাইনালি পরিশেষে, ঠিক আছে, ইন এসেন্স, ঠিক আছে। আমরা কি লিখবো? ইন এসেন্স উই ক্যান সে দ্যাট, এই কথাটা কখনো বলবেনই না, এটা বাদ, ঠিক আছে। যে দিস, আমরা কি লিখবো? যে এই দেখেন, আমি এখানে একবার ইস্যু বলছি, এখন আমি যদি আরো একবার বলি যে দিস ইস্যু, তাহলে ইস্যু ওয়ার্ডটা কিন্তু দুইবার ইউজ হয়ে গেল। স্যার ভাবতেই পারে আচ্ছা ও মনে হয় এই ওয়ার্ডটার কোনো পারে না, কি বলে, সিনোনিম পারে না। এই যে ব্যাপারটা বললাম, এই ব্যাপারটাই কিন্তু আপনাকে মানে কি বলে ধরতে হবে। এটা ধরতে পারলে আপনি আর আটকাতে পারবেন, আপনাকে আটকাতে পারবে না। তো স্যার বলো ইন ইস্যুর পরিবর্তে এসেন্স আপনি কি কি বলতে পারেন? ফাইনালি? হ্যাঁ, ইন এসেন্স কি যে ফাইনালির পরিবর্তে ব্যবহার করেছেন? না, সাধারণত আমরা বুঝাচ্ছি এটা ইনকনক্লুশন, ঠিক আছে। ওকে। এখন দেখেন এই যে ইস্যু ওয়ার্ডটা আপনি পাইছেন, তো ইস্যু ওয়ার্ডটা আপনি কি লিখতে পারেন? আমি দেখাই দিই, দাঁড়ান, আমরা নোট করে দাদা নিই। শর্টকামিংস লেখা যায়? না, শর্টকামিংস মানে তো অন্য জিনিস বোঝায়, ঠিক আছে, অসুবিধা। ইস্যুর পরিবর্তে আপনি কি লিখতে পারেন জানেন? প্রেডিক্যামেন্ট, কোনো নেগেটিভ সিচুয়েশনকে বোঝায়, ঠিক আছে। তারপর কি লিখবো? ইন এসেন্স দিস প্রেডিক্যামেন্ট, ঠিক আছে, ক্যান বি প্রেডিক্যামেন্ট মানে কি? রিজলভড, ঠিক আছে, যদি কি করা হয়? unless suitable measures are undertaken. This predicament can be resolved if suitable measures, না বললে লিখবো যে প্র্যাগমেটিক। এই যে এখানে আগে আমি যদি মেজার্স লিখছি, কোথায় লিখছি? এই যে কোথায় যেন লিখছিলাম, যে স্টার্ন মেজার্স লিখছি, এখানে আমি মেজার্স লিখবো না, আমি এখানে লিখবো যে প্র্যাগমেটিক ইনিশিয়েটিভ, যেখানে একজন লিখছিলেন, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি এটাকে আনবো। মানে যত পারেন আপনি ওয়ার্ডকে সাবস্টিটিউট করবেন, তাহলে স্যার বুঝবে যে না, আপনার ওয়ার্ডের উপর কন্ট্রোলটা আছে।
তো কি বললাম যে ইফ প্র্যাগমেটিক মেজার্স আর কি আর অ্যাডপ্টেড, ঠিক আছে। মজার বিষয় কি জানেন, এই অ্যাডপ্টেড ওয়ার্ডটা বললাম না, আপনি এখানে অ্যাডপ্টেড ওয়ার্ডটা বলতে পারেন কি জানেন, যে ডিভাইস অ্যান্ড ইমপ্লিমেন্টেড। দেখেন ডিভাইসড, দেখছেন কি সুন্দর না ওয়ার্ডটা, বলেন তো ডিভাইস মানে তো যন্ত্রপাতি, আমি এখানে ভার্ব হিসেবে ইউজ করছি, তাই না? হুম। দাদা প্রেডিকামেন্ট মানে কি ইস্যু ইস্যু বোঝাচ্ছে? প্রেডিকেট মানে কোনো বাজে ইয়েকে বোঝানো হয়, ঠিক আছে। দাদা এখানে কি অ্যাডপ্টের পরিবর্তে ডিভাইস এন্ড ইমপ্লিমেন্টেড? অ্যাডপ্টের পরিবর্তে ডিভাইসড, আর আরেকটা ওয়ার্ড আছে ইমপ্লিমেন্টেড, বাস্তবায়ন করা। আচ্ছা আচ্ছা। সরি, মানে শুধু দাদা প্ল্যান নিলেই তো ইনিশিয়েটস হবে এর জায়গায় কি আমরা অ্যাপ্রোচ দিতে পারি, যে অ্যাপ্রোচেস, প্র্যাগম্যাটিক ভাই। দেন অ্যাপ্রোচেস? দেন ভাই দেন, অ্যাপ্রোচ ওয়ার্ডটা সবাই পারে, এই জন্য বাদ দিছি, ঠিক আছে। বুঝতে পারছি। তাহলে এখন দেখেন উপরের এই রাইটিংটার কোয়ালিটি দেখেন, আর নিচের রাইটিংটার কোয়ালিটি দেখেন, টু আর সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। দেখছেন, খেয়াল করছেন বিষয়টা? হুম। জি হ্যাঁ দাদা। দাদা। এখন আমি মনে করতে পারি আমি এই টেম্পারটা মুখস্থ করে ফেলাম, না, আমি কিন্তু এই মুখস্থ বিদ্যা সাপোর্ট করি না, ঠিক আছে। ওই যে দেখেন আমি কিন্তু, আমি খুব বেশি ব্র্যান্ডিং করি না স্টুডেন্ট নিয়ে, এই ঠিক আছে আপনারা পড়েন, ডিসকাউন্ট ডিসকাউন্ট দিছে আপনারা পড়েন, ঠিক আছে। এই দেখেন একটা ছেলে একটা কমেন্ট করছে, আমার কথা কমেন্টটা খুব ভালো লাগছে দেখে, জানেন? ওই গেল কমেন্টটা, দাঁড়ান দেখাইতেছি। এই দেখেন কি লিখছে, এই যে এসডি অর্ক, আমি চিনি না ভাই, অনলাইন স্টুডেন্ট তো, আমি কারো খোঁজ খবর রাখি না। দাদা আমার শুনানিতে আসছে, মেধাক্রমে ষষ্ঠ, আপনার গতবারের একটা ব্যাচে ছিলাম, আমি এখনো আপনার ক্লাসগুলোর নোট উল্টাই পাল্টাই কদিন পর পর। এই ক্লাসগুলো কেন উল্টাই পাল্টাতে বলি জানেন? কারণ হচ্ছে আমি আপনার খুব বেশি পড়াই না, খেয়াল করে দেখেন খুব কম পড়াই, কিন্তু একদম কনক্রিট পড়া। আপনি যে এই ওয়ার্ড গুলো মাথায় রাখেন, আপনি মাথায় রাখে লেখা লিখতে বসেন, দেখেন যে আপনার ওয়ার্ডের ধরন চেঞ্জ হয়ে গেছে, ধরন চেঞ্জ হয়ে গেছে। আর চাকরির পরীক্ষা তো খুব মজার পরীক্ষা, লিমিটেড টপিকের উপর লিখতে হয়, লিমিটেড টপিক। আপনারা কোন বলবেন না যে রাইট এন আর্টিকেল অ্যাবাউট এ ভিলেজ, বলবো কোনোদিন? না না বাবা। দাদা। আপনি মনে করতে পারেন হ্যাঁ রে ভাই ভিলেজ নিয়ে লিখবো, খুব সহজ জিনিস, এটা এটা আমার কেডায় আটকাইবো, ঠিক আছে। আপনারা লেখেন দেখি 5 মিনিট, কোনো এআই থেকে হেল্প দিবেন না, 5টা বাক্য লিখেন ভিলেজ সম্পর্কে, দেখি কি লিখতে পারেন। আমি একটু ফ্রেশ হয়ে আসি, লেখেন সবাই, লিখে কি কমেন্ট করেন দেখি, চ্যাট বক্সে দেন। 5টা সেন্টেন্স, রাইট 5 sentences রিগার্ডিং ইউর ভিলেজ। লিখতেছেন সবাই? জি দাদা লিখছি। হ্যাঁ লেখেন, 5 মিনিট সময় দিলাম, লেখেন, দ্রুত লিখেন।
দ্রুততার সাথে লেখেন। লিখছেন? একজন কি বলছেন পোজেস মানে কি বলছে? পোজেস মানে দেখায় বা তুলে ধরে এরকম বুঝে। যে এক ভাই মনে হয় বা এক বোন মনে হয় দিছেন, থ্যাংক ইউ। সুমাইয়া আপু দিছেন, দ্য মিলিউ অফ মাই ভিলেজ ইজ পিসফুল উইথ গ্রিন ফিল্ড and fresh air that make life enjoyable. People in my village live in a traditional way, where culture and customs are deeply rooted. The villagers work hard in their fields and consequently they harvest decent quantity of crops every year. Due to the supportive environment of my village, everyone helps each other in times of need. The roads were recently improved and মানে aftermath ওটা এখানে মিলে না যদিও বাট লেখা সুন্দর হয়েছে। The aftermath কি transportation has become much easier। আমরা এই লেখাটাকে কপি করে নিব, ঠিক আছে? একজন কি বলছেন প্র্যাগমেটিক মানে কি? প্র্যাগমেটিক মানে হলো বাস্তবসম্মত, ঠিক আছে? তো দেখেন, আমরা সাধারণত যেটা বলি ছেলে মেয়েদেরকে যে লেখার মধ্যে কি হবে, একটা টোন থাকতে হবে। টোনটা না থাকলে না আসলে হয় না, বুঝতে পারছেন? আপনার লেখাটা নিঃসন্দেহে সুন্দর হয়েছে, বাট উই ক্যান মেক সাম, কি বলে আপনার কারেকশন বলবো না, মেক সাম চেঞ্জ, ঠিক আছে? দেখি তো চেঞ্জ করা যায় কিনা, দেখি তো। দ্য মিলিয়ন অফ ঠিক আছে, রাইটিং অ্যাবাউট এ ভিলেজ, ওকে। তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এরকম যে আমরা কি লিখবো? আমরা লিখতে পারি যে
আমরা বলতে পারি না যে কি লিখতে পারি যেটা পানি খেলে মাথায় ঢুকবে কি লেখা যায়, ঠিক আছে? পানি হচ্ছে যে কোনো সমস্যার একটা গ্রেট সমাধান, ঠিক আছে? কিছু পারতেছেন না, একটু পানি খাইবেন, দেখবেন যে আপনার হয়ে গেছে, কি বলে, দেখবেন যে এখন কোন একটা আইডিয়া মাথার মধ্যে চলে আসবে, ঠিক আছে? ওকে, তারপর দেখি তো পারি কিনা, কি বলে। আপনি কি লিখেছেন? দ্য মিলিও অফ মাই ভিলেজ ইজ পিচফুল উইথ গ্রিন ফিল্ডস অ্যান্ড ফ্রেশ এয়ার, ঠিক আছে, দ্যাট মেক লাইফ এনজয়েবল। আপনি কি লিখতে পারেন? আপনি কথা লিখতে পারেন এরকম যে মাই ভিলেজ, ঠিক আছে, অফার এ ট্রানকুইল, ঠিক আছে, অফার কি বলতে পারি, মাই ভিলেজ অফার্স বোথ ট্রানকুইলিটি অ্যান্ড সেরেনিটি উইথ কি, আমি বলছি গ্রিন, দেখেন সেরেনিটি সেরেনিটি যে আপনার এই গ্রিন ফিল্ড ফ্রেশ এয়ারকে বোঝাচ্ছে, লাইফ এনজয় করবে, কোনো সমস্যা নাই। আমরা আরেকটু বাড়াই দিব যেন আমাদের কোনো ভুল না, আমরা কি লিখতে পারি যে উইথ দ্য অ্যাবান্ডেন্স, এটা সুন্দর ওয়ার্ড, অ্যাবান্ডেন্স, ঠিক আছে, অ্যাবান্ডেন্স অফ কি ফ্রেশ এয়ার, মাই ভিলেজ অফার্স বোথ ট্রানকুইলিটি অ্যান্ড সেরেনিটি উইথ উইথ, এখানে শুধু উইথ অ্যান অ্যাবান্ডেন্স অফ ফ্রেশ এয়ার, ঠিক আছে? ওকে, আপনি বলতে পারেন যে উইথ অ্যাবান্ডেন্ট ফ্রেশ এয়ার, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ইন মাই ভিলেজ উই কি লিখছেন, পিপল ইন মাই ভিলেজ লিভ ইন এ ট্রেডিশনাল ওয়ে হোয়ার কালচার অ্যান্ড কাস্টমস আর ডিপলি রুটেড ফ্রেজটা আপনি খুবই সুন্দরভাবে ইউজ করছেন, ডেফিনেটলি কুডস টু ইউ। আমরা তারপর কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ট্রেডিশনাল, হ্যাঁ, ট্রেডিশনাল, আমরা কি বলতে পারি যে আমরা বলতে পারি ইটস, মানে এটির, ঠিক আছে, ইটস ট্রেডিশনাল মানে কিরকম, মানে গতানুগতিক ভাবে, ঐতিহ্যবাহী ভাবে যেটা চলে আসতেছে, ঠিক আছে? তা আমরা কি লিখতে পারি যে ইট হ্যাজ এ ট্রেডিশনাল ওয়ে অফ লাইফ, এটা কি আছে, এটার একটা ট্রেডিশনাল ওয়ে অফ লাইফ আছে, যেটা হচ্ছে আমরা লিখবো যে ব্লেন্ডেড উইথ ডিপলি রুটেড কালচার অ্যান্ড কাস্টমস, হতে পারে না? ইট হ্যাজ এ ট্রেডিশনাল ওয়ে অফ লাইফ ব্লেন্ডেড উইথ ডিপলি রুটেড কালচার অ্যান্ড কাস্টমস। আপনার কথাটাকে লিখলাম ইন এ ডিফারেন্ট ওয়ে, দ্য ভিলেজার্স ওয়ার্ক হার্ড ইন দ্য ফিল্ড, ঠিক আছে, and consequently they harvest a decent quantity uh, of crops every year. আমরা কি লিখবো? আমরা লিখবো যে moreover, এছাড়াও, ঠিক আছে, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ফার্মার, হ্যাঁ, ফার্মাররা কি করেন, তারা কাজ করেন, তাই না? ফার্মাররা হচ্ছেন কাজ করেন যেহেতু, তো তারা কি করতে পারেন, ফার্মাররা হচ্ছে, আমরা কি বলতে পারি, ফার্মার ওয়ার্ড একটা ওয়ার্ড আছে, এটা আসলে ইউজ করবেন কিনা আমি জানি না, হোমস্পান। লিখলাম, সমস্যা নাই, ঠিক আছে, ইও ম্যান একটা ওয়ার্ড আছে, হ্যাঁ, ফিগার একটা, হ্যাঁ, আমরা কি লিখতে পারি যে ফার্মার্স বা ইও ম্যান, এটা একটা সুন্দর একটা আনকমন একটা ওয়ার্ড আর কি, বুঝতে পারছেন, ভালো লাগে ওয়ার্ডটা আমার।
সুন্দর, এটা যদিও আমরা ইউজ করি না খুব একটা, ঠিক আছে। তা আমরা কি লিখবো, যে হিউম্যানরা কি করে, ফার্মার্স হচ্ছে প্লাউ দেয়ার ফার্টাইল ল্যান্ড, তাদের যে উর্বর জমিগুলো আছে সেগুলো চাষাবাদ করে, ঠিক আছে। অ্যান্ড 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 কি করে তারা, অ্যান্ড হারভেস্ট করে, অ্যান্ড হারভেস্ট করে কি, তারা হচ্ছে a decent quantity of crops every year, ঠিক আছে। তো farmers plow their fertile land and harvest কি মাল্টিপল ক্রপস, হ্যাঁ, মানে হচ্ছে একই জমিতে বেশ কয়েকবার চাষাবাদ করে, ঠিক আছে। মাল্টিপল ক্রপস এভরি ইয়ার বললাম, ঠিক আছে, হয়ে গেল। তারপর কি বলছে, ডিউ টু দ্য সাপোর্টিভ এনভায়রনমেন্ট of my village, everyone helps each other in times of need, ঠিক আছে। তারপর কি লিখতে পারি, আমরা বলতে পারি যে মশাই কামড়ায় আমরা শেষটাই হয়ে যাচ্ছে, আমরা কি লিখতে পারি, ডিউ টু, আচ্ছা একটা মজার জিনিস বলি, এই যে ডিউ টু ওয়ার্ডটা আমরা একটু নোট করি, হ্যাঁ। আমরা ডিউ টুর পরিবর্তে কি বলতে পারি, ডিউ টুর পরিবর্তে বলতে পারি কি ওয়িং টু, ঠিক আছে। তারপর হলো থ্যাঙ্কস টু, শিখে থাকবেন, হ্যাঁ, ওয়িং টু বা থ্যাঙ্কস টু। মনে থাকবে না ভুলে যাবেন, বলেন। মনে থাকবে মনে দাদা। মনে থাকবে, ঠিক আছে। আমরা কি বলতে পারি, ডিউ টু দ্য সাপোর্টিভ এনভায়রনমেন্ট অফ মাই ভিলেজ, ঠিক আছে। কি বলে যে কি বলে যে এভরিওয়ান হেল্পস ইচ আদার, ঠিক আছে। তা আমরা কি লিখতে পারি, আমরা এই ওয়ার্ডটা, আমরা এই কথাই আপনার কথা লিখতেছি বা চেঞ্জ করতেছি, দেখেন, থ্যাঙ্কস টু দ্য প্রপিশিয়াস, প্রপিশিয়াস মানে অনুকূল, আর অ্যাডভার্স মানে প্রতিকূল, ঠিক আছে। মনে থাকবে, ভুলে যাবেন, হ্যাঁ, থাকবে ইনশাল্লাহ। মনে থাকবেন। থাকবে। মনে থাকবে আমরা লিখে দিলাম প্রপিশিয়াস ভার্সেস অ্যাডভার্স, শিখে রাখবেন, একটা অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল, হ্যাঁ। তো আমরা কি বলতে পারি, থ্যাঙ্কস টু দ্য প্রেজেন্স অফ propitious environment, ঠিক আছে। এনভায়রনমেন্ট, তো কি হতে পারে, এভরিওয়ান হেল্পস ইচ আদার ইন টাইমস অফ নিড, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, যে এভরি ক্রাইসিস, প্রত্যেকটা ক্রাইসিসে কি হয় বলেন তো বুদ্ধি করে, বলেন, হ্যালো হ্যালো, হ্যালো জি দাদা। দাদা। কি দাদা, শোনা যাচ্ছে? আমরা বলতে পারি না যে এভরি ক্রাইসিস ইট উইথ স্ট্যান্ড, উইথ স্ট্যান্ডের পাস ফ্রম কি বলেন তো একটু কেউ, উইথস্টুড। মানে উইথ স্ট্যান্ডে উইথ স্টুডিও হবে, হ্যাঁ, শিওর নামে যদিও, ঠিক আছে। মানে কি, মানে হলো কোনো কিছু কি করা বলেন তো বুদ্ধি করে, প্রতিরোধ করা। রেসিস্ট করা বা এভরি রেসিস্ট করার ক্রাইসিস উইথ ইজ, এভরি ক্রাইসিস উইথ স্টুড, কি করা হয় সবাই মিলে, এটা কি হতে পারে, ইউনাইটেডলি, ইউনাইটেডলি মানে কি বলেন তো, সম্মিলিতভাবে বা একসাথে। একত্রিত ভাবে। সম্মিলিতভাবে বা একসাথে। হ্যাঁ, সম্মিলিতভাবে বা মানে কি বলে যে আপনার একত্রিত ভাবে, ঠিক আছে, এরকম বলতে পারেন, তাই না। জি দাদা। আর কোনো ওয়ার্ড কি আছে আমাদের কাছে, হ্যালো, দাদা এখানে একটা কি ফ্রেজ ইউজ এর করা যায় শব্দটা দাদা। লিখতে পারবো না? আমরা ইউজ করতে পারি কি কনজয়েন্টলি, এটা একটা আনকমন একটা ওয়ার্ড, এটা আলোচনা কখনো আসে না আমাদের,
সবসময় মনে রাখবেন ওয়ার্ড হইতেছে আপনার কাছে AK-47 গুলির মতো, সেভ করে রাখবেন, দরকার হলে ইউজ করবেন, ঠিক আছে, কনজয়েন্টলি। তারপরে কি বলছে, দ্য রোডস ওয়ার রিসেন্টলি ইমপ্রুভড, ঠিক আছে। কি হতে পারে, এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ট্রান্সপোর্টেশন সিস্টেম হ্যাজ বুস্টেড, ঠিক আছে, রিসেন্টলি। ট্রান্সপোর্টেশন সিস্টেম কি করছে, বুস্ট করছে, ঠিক আছে। আমরা কি লিখবো, এটা এম ড্যাশ দিয়ে দিব। এফেক্ট কি করতেছে, হুম, কি করতেছে বলেন, হুম, এই যে ইজি ওয়ার্ডটা আমরা ইউজ করি, এটার আইএনজি করে দেবে। ফ্যাক্ট ইজিং মানে সহজতর করতেছে। কি সহজতর করতে হচ্ছে বলেন তো, এফেক্ট ইজিং ট্রান্সপোর্টেশন। মাস কমিউনিকেশন, ঠিক আছে। হ্যাঁ দাদা। জি দাদা। তো দেখেন আমরা যে ওয়ার্ডগুলো এখন ইউজ করলাম, সেই ওয়ার্ডগুলো ইউজ করার পরে আপনার আহ দা দিলে কোথায়? আমরা কি বলতে পারি, এই ওয়ার্ডগুলোর সাথে এই ওয়ার্ডগুলো দেখেন, উপরের লেখাটা নিঃসন্দেহে ভালো, এটাকে আমি খারাপ কখনোই বলবো না, ইম্পসিবল, অনেক সুন্দর একটা রাইট আপ হয়েছে। কিন্তু দেখেন এই যে এই পরের ওয়ার্ডটাতে দেখেন আর আগের ওটা দেখেন, ওয়ার্ড চয়েস এবং স্ট্রাকচারাল ভ্যারাইটি। মাই ভিলেজ অফার্স বোথ ট্রানকুয়ালিটি অ্যান্ড সিরেনিটি, ঠিক আছে। হ্যাঁ, আপনি মনে করেন এই যে এটাকে যদি এইভাবে লিখেন, এই যে মাই ভিলেজ লিখে আপনি কি লিখেন দেখেন, আপনি বলতে পারেন যে মাই ভিলেজ ইজ এ ট্যাপেস্ট্রি, এটা ওয়ার্ডটা ওদিন লিখলাম কোন একটা ক্লাসে মনে হয়। মাই ভিলেজ ইজ এ ট্যাপেস্ট্রি ওভেন উইথ, হ্যাঁ, এটা লিখে দিলাম মনে করেন, মাই ভিলেজ ইজ এ ট্যাপেস্ট্রি ও ওভেন উইথ কি বোথ, মানে এটা গাথা, ঠিক আছে, ওভেন উইথ মানে কি গাথা, ট্রানকুয়ালিটি অ্যান্ড সিরেনিটি উইথ দ্যান অ্যাবান্ডেন্স অফ আপনার কি বলে যে এই যে ফ্রেশ এয়ার। ইট হ্যাজ এ ট্রেডিশনাল ওয়ে অফ লাইফ ব্লেন্ডেড উইথ ডিপলি রুটেড কালচার অ্যান্ড কাস্টমস, ঠিক আছে। মোরওভার ফার্মার্স প্লাউ দেয়ার ল্যান্ড, fertile lands and harvest multiple crops every year. Thanks to the presence of propitious, বানানটা তো ভুল লিখছি, এ হবে, a propitious environment pre-crisis is withstood unitedly or conjointly. The transportation system has boosted recently, a fact easing mass communication. ঠিক আছে না? জি দাদা। এখানে মাস ওয়ার্ডটা দরকার নাই, পাবলিক দাদা কমিউনিকেশন। ট্যাপেস্ট্রি ওভেন উইথ অর্থ কি? হ্যাঁ, ট্যাপেস্ট্রি ওভেন উইথ এর অর্থ আক্ষরিকভাবে বলতে গেলে ট্যাপেস্ট্রি মানে একটা গাথা, মানে কেতা, কেতা আছে না, খাতা গাইতেন না, কেতা, যেটা আপনার উবেন উইথ মানে সেলাই করা হয়েছে, ঠিক আছে। এখন আপনি যদি আক্ষরিকভাবে না গিয়ে বাংলা অনুবাদ করেন তাহলে কি হতে পারে, যে আমার গ্রামটা হলো একটা চিত্রপট, যা গাঁথা হয়েছে কি দিয়ে, ট্রানকুয়ালিটি দিয়ে এবং সিরেনিটি দিয়ে, ঠিক আছে। এবং দেখেন এক্স্যাক্টলি আপনি যে কটা ওয়ার্ডে এসে লাইনে শেষ করেছেন, আমি ঠিক আপনার লাইন বরাবর শেষ করেছি না, একদম লাইন বরাবর, হ্যাঁ দাদা। দেখছেন। কিন্তু দেখেন উপরের লেখাটা নিঃসন্দেহে সুন্দর, উপরেরটা ওয়ার্ড আছে কতটা, ৭৯টা, বিউটিফুলি প্রেজেন্টেড। আমি লিখছি কয়টা, ৬৭টা। আমি আপনার থেকে প্রায় ১২টা বা ১১টা ওয়ার্ড কিন্তু কম লিখছি, কিন্তু আমি কিছু অ্যাডভান্স ওয়ার্ড নিয়ে আসতেছি। ব্লেন্ডেড উইথ মানে কি, মানে মিক্সড, ঠিক আছে। তো যখন আপনি এই ধরনের ওয়ার্ডের সাথে অভ্যস্ততা ক্রিয়েট করবেন, আপনার রাইটিং সুন্দর হয়ে যাবে। তো দ্বিমত আছে এখানে বলেন তো? না দাদা। না দাদা দ্বিমত নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। এটা একটা আনকমন ক্লাস ছিল। ইউ গাইস আর লাকি। এই ধরনের ওয়ার্ডের ব্যবহার মানে প্র্যাকটিস করার জন্য কি করা যায়? এই প্রশ্নের কোনো অ্যান্সার নাই ভাই, যেটা মন চায় সেটা করতে পারেন, মুখস্থ করতে পারেন, লিখতে পারেন, এগুলো টাইপ করে অডিও করে নিয়ে শুনতে পারেন, রেগুলারলি কথাবার্তা বন্ধু বান্ধবের সাথে ইউজ করতে পারেন। ইউ ক্যান ডু লট অফ থিংস, নিউমেরাস ওয়ে আপনার জন্য আছে।
ঠিক আছে? দাদা কালকে একজন ক্লাস কি কালকে শুক্রবারে ক্লাস থাকবে? আমি জানিয়ে দেবো নোটিশ দিয়ে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটা আপনারা অবশ্যই 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 মুখস্থ করে ফেলবেন, একেবারে তো ধরে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? পারলে কাজে লাগবে, রাইটিং আপনার কাজে লাগবে, গ্যারান্টি দিচ্ছে 100%। ইনশাল্লাহ। ওকে ভাই, গুড নাইট, নমস্কার সবাইকে।